পরন্তু বিকল। মেয়ে পক্ষের বাড়িতে এসে গম্ভীর হয়ে বসে আছে আদিব। ভাগ্য আজ কোথায় এসে দাঁড় করিয়েছে তাকে। এমনও দিন আসবে আবারও তার জীবনে, কখনো ভাবনায় ছিল না তার। মনের চিলেকোঠার ঘরটা যে অন্য করো নামে পুরোটা লিখে দিয়েছিল সে। অথচ মানুষটা খুব যত্ন করে, তার সমস্ত বিশ্বাস, ভরসা ভেঙে হাওয়ায় ভাসিয়ে দিল কত সুন্দর করে। যার ফলে অন্য কোনো নারীর সঙ্গ পেতে মন সায় দিচ্ছে না তার। তবুও মায়ের মন রক্ষার্থে পাশের গ্রাম মধুপুরে মেয়ে দেখতে আসছে আদিব। তাদের সামনে জর্সর হয়ে বসে আছে এক মায়াবী কন্যা, ফারিহা। তার মনে ভয়, সংকোচ মিলে একাকার। এই বুঝি তাকে রিজেক্ট করে চলে যাবে ছেলে পক্ষের লোকজন। মা মরা মেয়ে ফারিহা, ছোটবেলা থেকে সৎমায় কাছে টা খেয়ে মানুষ হয়েছে। অনার্স শেষ হতে আর 1 বছর বাকি, অথচ বিয়ে হচ্ছে না কারণ মেয়ে তার গায়ের রং কালো বলে। মানুক আর নাই মানুক, এই যুগে 99% মানুষ সৌন্দর্যের পূজরী। সেখানে কালো মেয়েগুলো হয় নিছক হাসি পায়, যা ফারিহা হারে হারে টের পাচ্ছে প্রতিনিয়ত। সৎ মা তবু ছাড়া ডাকে না তাকে। সংসারের অপ্রয়োজনীয় জিনিস মনে করে পরিবার তাকে। পরিবারে অবহেলায় নিজেকে নিত্যন্ত বোঝা মনে হচ্ছে। সেও মনে প্রাণে মুক্তি চায় এই জীবন থেকে। কেউ একজন আসুক, তাকে এই জীবন থেকে মুক্তি করুক, এই বলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছে বারংবার। তবুও যে এই জীবন থেকে মুক্তি মিলছেই না তার। কতই না বয়স তার, অথচ বিয়ে হচ্ছে না এটা নিয়ে পাড়া প্রতিবেশীদের কানাঘুষা, হাহুতাশের শেষ নেই। লজ্জায় ঘর থেকে বের হওয়াটাও দুষ্কর হয়ে যাচ্ছে আজকাল। যার ফলে বাবা নামক মানুষটা প্রতিনিয়ত যেমন ইচ্ছে তেমন পায় পক্ষে মুখোমুখি বসিয়ে দিচ্ছে তাকে। মাঝে মাঝে ফারিহার নিজেকে পশুপাখি মনে হচ্ছে, যার নিজের বলতে কোনো আত্মসম্মান কিংবা মতামতের গুরুত্ব নেই কারো কাছে। দায়িত্বের বেড়াজালে আটকে আছে বাবা, তাই তো ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারেছে না। শুধু নিজের কালো চামড়া নিয়ে সৃষ্টিকর্তা নিকট অভিযোগের শেষ নেই ফারিহার। সমাজের মানুষের নিকট সাদা চামড়া খুব দাম, তাই না? আজ যদি তারও একটা সাদা চামড়া থাকত, এই সমাজ তাকে আলাদাভাবে মূল্যায়ন করত। সমাজের মানুষের কাছে ক্ষণে ক্ষণে এত অপমান, অপদস্থ হতে হতো না। সবাই শুধু তার গায়ের রংটাই দেখে, অথচ তার ভিতরে সুন্দর, স্বচ্ছ একটা হৃদয় আছে তা কেউ দেখল না। ভাবতেই চোখ দুটোতে অশ্রুতে ভরে টইটম্বুর। সবার অগোচরে হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত মুছে ফেলল জলটুকু। সবার চোখ ফাঁকি দিলেও ছোট্ট আদিবার চোখে ধরা পড়ল। দাদির কোলে বসে এতক্ষণ ফারিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। ফারিহার চোখে পানি দেখে মৃদু চেঁচিয়ে আদিবা দাদির নিকট প্রশ্ন করল, আপাই দোকো কত বড় মেয়েটা বাচ্চাদের মতো কাঁদে। আদিবার এমন কথায় সবার দৃষ্টি ফারিহার দিকে। মুহূর্তেই বাবা তার দিকে ক্রোধিত চোখে তাকালো, তার দৃষ্টি গোচরের আড়ালে পড়ল তার। আদিবার কথায় ফারিহা বেশ লজ্জা পেল। সবার মাঝে অস্বস্তি লাগছে তার। নিচু মাথাটা আরও নিচু করে নিল। পরক্ষণে আদিবা দাদির কাছ থেকে গুটি গুটি পায়ে হেঁটে ফারিহার কাছে আসল। তার ভাষ্যমতে তাদের মতো ছোট মানুষরা শুধু কাঁদে, সেখানে এতবড় মেয়ে কাঁদল কেন? এটা কি জানার বিষয় নয়? আদিবা ফারিহার একটা হাত ধরে ধাক্কাতে ধাক্কাতে কৌতূহল নিয়ে পুনরায় প্রশ্ন জুড়ে দিল, এই তুমি কাঁদলে কেন? তুমি কি আমার মতো ছোট মানুত? ফারিহা কি জবাব দিবে এহেন কথায়? ছোট্ট এইটুকু মেয়ে তাকে সবার মাঝে লজ্জায় ফেলে দিল। আমতা আমতা করে বলল, আমার চোখে পোকা গিয়েছিল আম্মু। আদিবা মুখ গোল করে বলল, ও হাত্তা। ভাবখানা এমন যেন ওর আদিবার পছন্দ হয়নি। সে বিজ্ঞদের মতো চেয়ে পুনরায় বলল, আততা তুমি এতবড় ঘুমোতা দিত কেন? তুমি কি নতুন বউ? আদিবার এমন কথায় উপস্থিত সবাই হেসে দিল এবার। তাদের হাসি দেখে আদিবাও খিলখিল করে হেসে দিল। এদিকে ফারিহা লজ্জায় দম আটকে আসার উপক্রম। সুমনা বেগম আদিবাকে ডেকে নিল নিজের কাছে। ফারিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার কি শরীর খারাপ লাগছে মা? ফারিহা ভীত কণ্ঠে নিম্ন স্বরে বলল, আমি ঠিক আছি আন্টি। আচ্ছা তুমি তাইলে এবার ভিতরে যাও মা। ফারিহা হাফ ছেড়ে বাঁচল। আস্তে ধীরে নিজের রুমে চলে গেল। সুমনা বেগম হাসিমুখে সবার উদ্দেশ্য জানাল, মেয়ে তার পছন্দ হয়েছে। নিঃসন্দেহে ফারিহা একজন ভদ্র, শান্তশিষ্ট মেয়ে, যা এইটুকু সময় বুঝতে কোনো অসুবিধা হয়নি সুমনা বেগমের। আদিব সবটা যেন এতক্ষণ নীরব দর্শক হয়ে দেখল। ইতোমধ্যে বড়রা বিয়ের প্রসঙ্গে চলে গিয়েছে। বিয়ের ডেট ফিক্স করার আগে আদিবের জীবন নিয়ে মেয়ের সাথে একান্ত কথা বলা খুবই জরুরি। যদিও মেয়ের পক্ষ এসব জানে আগে থেকেই, তবুও অবিবাহিত, তার উপরে শিক্ষিত একটা মেয়ে,
তার তো একান্ত পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, তারও নিজস্ব মতামত আছে। অথচ কেউ মেয়েটাকে একবার এসব জিজ্ঞেস অবধি করল না। এদের এমন আচরণে বিরক্ত হল আদিব। এত তারা কিসের সবার? তাই তো নিজেই লাজলজ্জা ভুলে হালকা কেশে সবার উদ্দেশ্য আদিব গমগমে কণ্ঠে বলল, যদি আপনারা অনুমতি দিতেন, তাহলে মেয়ের সাথে আমার পার্সোনাল কিছু কথা বলার ছিল। ফারিহার বাবা হেসে বলল, অবশ্যই বাবা, কথা বলতে পারো তুমি। পরক্ষণে নিজের ছোট ছেলেকে হাত ছেড়ে পুনরায় বলল, কই রে শাওন, বাবাজিকে ফারিহার রুমটা দেখিয়ে দেয় তো। শাওন আদিবকে নিয়ে ফারিহার রুমে গেল। ফারিহা খাটে বসা ছিল, তার কেমন জানি আনিজি লাগছে আদিবকে দেখে। নিজের পরা ওড়নাটার এক সাইড ধরে হাত কোচলাচ্ছে। দুজনকে রেখে রুমের বাহিরে এসে দাঁড়াল শাওন। আদিব কোনো বনিতা ছাড়া শক্তপোক্ত কণ্ঠে বলল, আমার আপনাকে কিছু বলার ছিল ফারিহা। ফারিহা জড়ানো কণ্ঠে ক্ষীণ স্বরে বলল, জি বলুন। আপনি কি জানেন, আমার একটা মানুষ ছিল, যাকে আমার কাফনে মুড়ানো লাশ ছাড়া দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়েছি। তারপর ও দীর্ঘ সময় তাকে ধরে রাখতে পারিনি। আমি আপনার অতীত সম্পর্কে অবগত। আন্টি আমাকে সবকিছু বলেছে। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? নাকি পছন্দের কেউ আছে? না না, কি বলেন এসব? আমাদের মতো কালো মেয়েদের আবার কে থাকবে? বাবা যেটা চাচ্ছে তাই হবে। আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। দেখুন বাবা মায়ের কিংবা কারো চাপে পড়ে বিয়ে করতে হবে না আমাকে। আপনার মতামতকে প্রাধান্য দিচ্ছি আমি। কারণ সংসারটা আপনি করবেন। আমাকে আপনার পছন্দ হয়তো আপনি বিনা সংকোচে আপনার মতামত জানাতে পারেন। ভালো মন্দ আমি নিজ দায়িত্বে সবকিছু সামলে নিব। ফারিহা আবিরের কথায় মুগ্ধ হল। এই প্রথম কেউ তার মতামতকে গুরুত্ব দিচ্ছে। নিঃসন্দেহে আদিব একজন সুদর্শন পুরুষ, যে কেউ তাকে পছন্দ করবে। ফারিহা মিনিট দুয়েক সময় নিয়ে লাজুক হেসে হ্যাঁ বোধক সম্মতি জানাল। আদিব কিছু একটা ভাবছে। দুজনার মধ্যে নীরবতা বিরাজমান। ফারিহা একটু সাহস করে ক্ষীণ কণ্ঠে বলল, আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে অতীত আঁকড়ে ধরে বর্তমানে যে থাকবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি আপনার জীবনে জড়ালে শুধু আমাতেই সীমাবদ্ধ থাকতে হবে আপনাকে। আর একটা কথা, আমার গায়ের কালো রং নিয়ে আপনার কোনো অভিযোগ আছে নাকি? দেখুন আপনার গাঙের রং কালো কিংবা সাদা এসব ব্যাপার না। অবশ্যই আপনার মনটা সুন্দর হতে হবে। সত্যি কথা বলতে দ্বিতীয়বারের মতো কারো জীবনে জড়ানোর ইচ্ছা ছিল না আমার। মায়ের জন্য, পরিস্থিতির জন্য বাধ্য হয়ে বলতে পারেন। তবে আপনাকে আপনার প্রাপ্য সম্মান, আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকব। কথা দিচ্ছি, আমি আপনাকে শুধু নিজের বউ করতে চাচ্ছি না মিস ফারিহা। আমার মেয়ের জন্য একজন মা নিতে চাচ্ছি। আমার ছোট্ট মেয়েটাকে মানুষ করা দায়িত্ব দিতে চাচ্ছি আপনাকে। আমার মায়ের জন্য একটা মেয়ের মতো বউ নিতে চাচ্ছি। এই দুজনকে আপনাকেই দেখতে হবে। বলুন পারবেন তো এসব? আমি আমার সাধ্য মতে চেষ্টা করব। তাদের যত্নের কোনো ত্রুটি রাখব না আমি। বিশ্বাস রাখতে পারেন। হাহাহা বিশ্বাস। বিশ্বাস শব্দটা কাচের টুকরোর ন্যায় ভেঙে গিয়েছে, হারিয়ে গিয়েছি সেই কবেই আমার জীবন থেকে। মেনে নিলাম আপনার কথা, তবে বিশ্বাস করতে পারলাম না। কেন জানেন? ফারিহা আবিরের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে চটজলদি বলে উঠল, কেন? ফারিহার জানার কৌতূহল দেখে আদিব মৃদু হাসল। অতঃপর ক্ষীণ কণ্ঠে আক্ষেপ করে বলল, আমি মানুষকে বিশ্বাস করে দেখেছি বহুবার। এক প্লেটে খাওয়া মানুষটাও খুব সুন্দর করে বিশ্বাসঘাতকতা করেছে। এক বালিশে শোয়া মানুষটাও ভীষণ যত্ন করে মন ভেঙেছে। চোখে চোখ রেখে নিখুঁতভাবে মিথ্যে বলেছে। অতঃপর বিশ্বাসঘাতকতারাই আমায় আপনপর মানুষ চিনতে শিখিয়েছে। সত্যি বলতে বিশ্বাস নামক শব্দটা আমার ডিকশনারি থেকে ডিলিট হয়ে গিয়েছে। আদিবের চোখ ছিল তীব্র তাচ্ছিল্যতা। নিজেকে সামলে লম্বা শ্বাস ছাড়ল। একটু থেমে পুনরায় আবার বলল আদিব, যাকগে এসব ছাড়ুন। আমি আবারও বলছি, আপনি মন থেকে মেনে নিতে পেরেছেন তো সবকিছু? অভিযোগ নেই তো কোনো? হ্যাঁ আমি মেনে নিয়েছি। আমার কোনো অভিযোগ নেই এই বিষয়ে। ওকে ফাইন। আর কিছু জানার কিংবা বলার আছে আপনার? ফারিহা মাথা নেড়ে না জানালো। আদিব যাবার জন্য পা বাড়ালো, আবারও কিছু একটা ভেবে পিছনে ঘুরে বলল, আজ আসি আমি কেমন? ভালো থাকবেন আপনি, বলেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল। ফারিহা আবিরের যাওয়া দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে আওড়াল, জানি না পৃথিবীতে কতদিন বাঁচব, তবে যতদিন বেঁচে থাকব বা বেঁচে থাকার সুযোগ পাব, ততদিন আপনজনদের কাছে প্রিয় হয়ে, তাদের ভালবাসায় থেকে, তাদের ভালোবেসে জীবন কাটাতে চাই।
জানেন সবার একজন নিজস্ব মানুষ থাকা দরকার পড়ে জীবন সংসারে, যে অন্তত মন খারাপে মন ভালো করার দায়িত্ব নেবে। আমি না হয় আপনার এই দায়িত্বটা নিলাম মিস্টার আদিব। দুই পরিবারের কারো কোনো আপই নেই এই বিয়েতে। অবশেষে বিয়ের ডেট ফিক্স করল বড়রা। মেয়ে পক্ষ থেকে কেনাকাটার জন্য দুদিনের সময় নিল সুমনা বেগম। আগামী শুক্রবার দিবাগত রাতে বিয়ে হবে জানিয়ে দিল তিনি। তারপরে আরও কিছু কথাবার্তা বলে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দিল তারা। ব্যস্তভাবে একটা দিন চলে গেল। বিয়ে হবার আর একটা দিন বাকি আছে। এদিকে জসিমের মানসিক, শারীরিক নির্যাতন, তার আচরণে অতিষ্ঠ হয়ে এক প্রকার পালিয়ে বাসা থেকে আজ নিজের গ্রামে এসেছে ঋতু। দুপুর হওয়ায় মানুষজন কম রাস্তায়, তাই কারো চোখে পড়েনি ঋতুকে। দু একজন দেখেছে, তারা দেখেই নাকমুখ কুঁচকে ফেলল। সেদিকে পাওয়া না দিয়ে ক্লান্ত শরীরে ভাইয়ের বাসায় এসে দরজায় কড়া নাড়াল ঋতু। দরজায় বারবার ধাক্কার শব্দ কানে আসতেই বিরক্তি নিয়ে দরজা খুলল ঋতুর ভাবি, মৌমিতা। দরজার ওপাশ ঋতুকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মৌমিতা। পা থেকে মাথা অবধি ভালো করে পর্যবেক্ষণ করল সামনে থাকা জীর্ণ শীর্ণ মানবীকে। এই ঋতু আর আগের ঋতুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঋতু মৃদু হেসে বলল, কেমন আছো ভাবি? পরক্ষণে নাকমুখ কুঁচকে ফেলল মৌমিতা। ঘৃণিত দৃষ্টিতে চেয়ে রুষ্ট হয়ে বলল, তুমি এখানে কেন? ঋতু দরজার দিকে এগোতে এগোতে হাসিমুখে বলল, কেন আসতে পারি না নাকি? দেখি সাইড দেও, আমাকে ভিতরে ঢুকতে দেও ভাবি। মৌমিতা ঋতুকে ঘাড় ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, খবরদার আর এক পাও এগোবে না। যেখান থেকে এসেছো সেখানে যাও। তোমার মতো মেয়ের কোনো জায়গা হবে না আমার ঘরে। কোন মুখ নিয়ে এসেছো লজ্জা করছে না? আর তোর আর লজ্জা? জসিমের আদর ফুরিয়ে গিয়েছে নাকি মা? নাকি তোর শরীরের চাহিদা মিটে গেছে? আরও অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিয়েছে মৌমিতা। ঋতু ছলছল চোখে করুণ দৃষ্টি নিক্ষেপ করল ভাবির মুখের দিকে। কি হয়েছে মৌমিতা, এমন চেঁচাচ্ছ কেন তুমি? এদের কথা শুনে ঘর থেকে কথা বলতে বলতে বেরিয়ে আসলো ঋতুর ভাই রিয়ান। বোনের চেহারা দেখে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে গেল তার। মুখ ঘুরিয়ে নিল বোনের থেকে। এই মেয়ে তাদের মান সম্মান নষ্ট করে সমাজের কাছে হাসির পায় বানিয়ে দিয়েছে। তার মুখও দেখতে চায় না রিয়ান। ঋতু ভাইকে দেখে ভরসা পেল। আবেগ জড়ানো কণ্ঠে বলল, ভাইয়া। রিয়ান রেগে গেল। ক্রোধিত কণ্ঠে বলল, মৌমিতা, এই মেয়েকে আমার চোখের সামনে দিয়ে যেতে বলো এক্ষুনি। আমার কোনো বোন নেই, মরে গেছে সেই আগের ঋতু। এই মেয়েকে আমি চিনি না, এর মুখও জানি কোনোদিন আমি না দেখি। বলেই ভিতরে চলে গেল রিয়ান। মৌমিতা স্বামীর এমন আচরণে বেশ খুশি হয়েছে। বিজয়ী একটা হাসি দিল তিনি। ঋতুকে ভেঙচি কেটে মুখের উপরে দরজা লাগিয়ে দিল। ঋতুর চোখ দিয়ে বৃষ্টির ন্যায় অশ্রুকণাগুলো চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে। আজ তার কান্না কারো চোখে পড়ে না। অথচ একটা সময় ঋতু ছিল সবার আদরের। সেই মানুষগুলোই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মানুষ না, ঋতুর মনে হচ্ছে গোটা পৃথিবীটাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাই ভাবির অপমানে বিষণ্ণ মন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঋতু। পথিমধ্যে শুনতে পেল আদিবের জন্য মেয়ে ঠিক করেছে তার মা। এমন কথা কর্ণকুহরে পৌঁছাতেই হৃদয়টা রক্তাক্ত হচ্ছে ঋতুর। না, না, আদিব অন্য কারো হতে পারে না। যেমন করেই হোক আদিবর কাছে একটু আশ্রয় ভিক্ষা চাইবে সে। প্রয়োজনে হাত পায়ে ধরে ভিক্ষা চাইবে। শুধু একটু আদিবের প্রশান্ত বুকে মাথা রেখে প্রাণ ভরে নিঃশ্বাস নিবে। দুপুরের খাবার খেয়ে আস্তে ধীরে হেঁটে হেঁটে নিজের দোকানের দিকে যাচ্ছিল আদিব। পথিমধ্যে হুট করে কেউ এসে পিছন থেকে তার হাত ধরে ফেলল। আকস্মিক এমন ঘটনায় চমকে উঠল আদিব। পরক্ষণে চিরচেনা সেই কণ্ঠে, আদিব, নামটি কর্ণকুহরে পৌঁছাতেই হকচকিয়ে উঠল সে। মুহূর্তেই পাজোড়া যেন বরফের মতো জমে গেল তার। এটা কি তার শোনার ভুলো নাকি সত্যি? নিশ্চিত হতে শব্দের উৎস খুঁজতে পিছনে ঘুরতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তার। দৃষ্টিতে যেন ঘৃণা উপচে উপচে পড়ছে। এই মানুষটাকে এখানে মোটেও আশা করেনি সে। মুহূর্তেই পুরনো ক্রোধ, ক্ষোভ, ঘৃণা মিলেমিশে একাকার হয়ে মাথা চাপা দিল তার। নিজের হাতটা এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দুকদম পিছিয়ে গেল সে। ঋতুর দিকে একটি বার তাকালো না অবধি, পরক্ষণেই উল্টো পথে হাঁটা দিল সে। রাস্তার মধ্যে বসে সিন ক্রিয়েট করতে চাচ্ছে না সে। তার থেকে ভালো এখান থেকে দ্রুত চলে যাওয়া। মন থেকে একবার মুছে গেলে তার ছাটা সহ্য হয় না অপর মানুষটার। আবিদেরও এই মানুষটার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে। তীব্র ঘৃণা হচ্ছে। এই নারী তার কেউ না, কেউ না, সে অন্য কারো অধিকার। আদিবের এমন আচরণে মন ক্ষুণ্ণ হল ঋতুর। অজানা এক অভিমান বাসা বাঁধল হৃদয় গহীনে।
তার আদিব এমন করে বদলে গেল কি করে? চোখ দুটো ছলছল করছে তার। পরক্ষণে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছে ভিতরটা। এটাই তো তার প্রাপ্য। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল ঋতু। ঋতুর ভাবনার ভিতরে লম্বা লম্বা পা ফেলে অনেকটা পথ অতিক্রম করে ফেলছে আদিব। ঋতু এক প্রকার দৌড়ে গেল আদিবে, কাছে। মৃদু চেঁচিয়ে বলল, আদিব যেও না আদিব। আমাকে তোমার সাথে নিয়ে যাও প্লিজ। আমাকে একটু শান্তি দিবে। এই মনটা যে বড্ড ক্লান্ত। আমার কর্মের ফল আর বহন করতে পারছি না আমি। আমাকে একটু এবার অন্তত শান্তি দেও আবিদ। আমি একটু শান্তি চাই। ঋতুর কণ্ঠে ছিল নিদারুণ অসহায়ত্বতা, যা অপর পুরুষটি শুনেও শুনল না। তার মনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যত প্রিয় মানুষ হোক না কেন একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বারের মতো আর মনে বসানো যায় না। অবিশ্বাস একবার মনের দরজায় করা নাড়িয়ে হাতছানি দিলে তার অসহায়ত্ব তখন নিছক ছলনা মনে হয় অপর মানুষটির নিকট। ঋতু পুনরায় আদিবের ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ঋতুর এমন আচরণে পুরনো ক্রোধ মাথায় ভয়ঙ্করভাবে দাউদাউ করে জ্বলে উঠল আদিবের। ঋতুর স্পর্শ যেন তার শরীর ঝাঁকিয়ে ঘিনঘিন করে উঠল। নিজের হাত ছাড়াতে ছাড়াতে আবিদ দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর ক্রোধিত কণ্ঠে বলল, খবরদার, খবরদার, পুনরায় আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না আপনার জন্য। আবিদ দয়া করে আমার কথাটা একবার শোনো। আমাকে আর একটি বার সুযোগ দেও প্লিজ। আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আর একটা সুযোগ দেও আবিদ। আমি তোমার পায়ে পড়ি। ঋতু চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলেই সত্যিই আদিবের পা জড়িয়ে ধরল। পা ছাড়ুন প্লিজ। আমি আপনার কথা মোটেও শুনতে যাচ্ছি না ঋতু। আপনি আগে আমার কাছের কেউ থাকলেও বর্তমান আপনি অন্য কারো স্ত্রী। অন্যের জিনিস হস্তক্ষেপ করার স্বভাব আপনার থাকলেও নিশ্চয়ই আমার নেই। কিছু ভুলের কখনো ক্ষমা করা যায় না। আর রইল আমার মেয়ের কথা। আমার মেয়ে মা বাবা দুজনই আমি। এতদিন যখন সামলাতে পেরেছি মেয়েকে, অবশ্য বাকি জীবনও পারব। আমি বেঁচে থাকতে কখনো আমার মেয়ের মাকে প্রয়োজন হবে না আশা রাখছি। আপনার এসব চিন্তা করতে হবে না খামোখা। যদি চিন্তাই হতো অন্তত এত কিছু করার আগে একবার হলেও ভাবতেন। এখন আর এসব ভেবে লাভ কি বলুন? আপনি আপনার নতুন সংসার নিয়ে ভালো থাকুন। শুধু শুধু ঝামেলা না করে এখান থেকে চলে যান দয়া করে। না, না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি আবিদ। আমি আমার ভুল বুঝতে পেরেছি আবিদ। আমি অন্য কাউকে চাই না। আমি তোমার কাছে থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো ক্ষমা করো। আমি একটু শান্তি চাই। তোমার সাথে বাঁচতে চাই। তোমার কাছে একটু আশ্রয় চাই আবিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি নিষ্পাপ ছিল সেই চাওয়া। আহা, এই চাওয়া মধ্যে ছিল না কোনো ছলনা। কণ্ঠে ছিল মানুষটিকে হারানোর অসহায়ত্ব, প্রিয় মানুষটিকে হারানোর ভয়। সময়ের মূল্যায়ন না করে অসময়ের চাওয়া আদৌ কি পূর্ণতা পায়? পায় না। সঠিক সময়ে নিজের করা কর্মগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকে সচল রাখতে হয়। তবেই জীবনে সার্থকতা মিলে। না হয় নিজের করা ঘৃণিত কর্মের জন্য আজীবন মানুষের কাছে প্রতিনিয়ত হাসির পায় হয়ে রতে বাঁচতে হয়। প্রিয় মানুষের প্রতি বিশ্বাসে একবার ভাঙন ধরে গেলে তখন সে সত্য কথা বললেও সেখানে অবিশ্বাসের ছোঁয়া লেগে যায়। বিশ্বাস হলো মাটির পুতুলের মতো, ভাঙার পরে সেটা জোড়া দিলেও ভাঙার দাগটা ঠিকই থেকে যায়। তেমনি ঋতুর আবেগী কথা শুনেও হৃদয় এতটুকু দয়া হল না আবিদের। সে শব্দ করে হাসল। পরক্ষণে কণ্ঠে তাচ্ছিল্যতার সুর টেনে বলল, ভালোবাসা। হাহা, তুমি বোধ জানো না আমি আর সেই আগের আবিদ নেই। বাস্তবতা আমাকে অনেক শিখিয়েছে, আমিও মানুষ চিনতে শিখেছি। আসলে দোষটা তোমার ছিল না। আমি ভুলেই গেছিলাম সবাই সবকিছুর যোগ্য নয়। যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল তার চেয়ে অধিক ভালোবেসেছি বলেই হয়তো তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারোনি। আমি অনিয়মের নিয়ম ভেয়ে অঙ্গে তোমাকে ভালোবেসেছি আর তুমি সেই ভালোবাসাকে নিয়ম করেই অবহেলা করেছ। আসলে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে আমরা কেউই সেটার মূল্যায়ন করি না। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক কোনো কিছুই করা উচিত না। সেটা ভালোবাসা হোক বা কেয়ার, রেসপেক্ট, ট্রাস্ট যাই হোক না কেন। এখন আমিও আমার মতো করে ভালো থাকতে শিখে গিয়েছি। মেনে নিয়েছি কঠিন বাস্তবতা, মেনে নিয়েছি নিয়তিকে। আমার লাইফে বিশ্বাসঘাতকদের প্রবেশ করা নিষিদ্ধ। ঋতু অবাক হয়ে শুনছিল আবিদের কথাগুলো। আজ এই আদিবের মধ্যে কতটা পরিবর্তন। ঋতু মানতেই পারছে না যেন। হৃদয়ের আশার আলোটুকু ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। স্তব্ধ হয়ে শহীর দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। তার কান্না থেমে গেল,
আদিবের পা থেকে হাতের বাঁধনটা ছুটে গিয়েছে। আদিব মুহূর্তেই অন্য দিকে মুখ রেখে সরে দাঁড়িয়ে পুনরায় আবার বলল, ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হল, সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা এটাই যেন শেষ দেখা হয়। তবে শেষবারের জন্য তোমার কাছে একটাই অনুরোধ থাকবে, তা হল মিথ্যে ত্যাগ করা। কারণ এই মিথ্যের কারণে তোমার আমার মাঝে এতটা দূরত্ব, এই মিথ্যের কারণে তোমার আমার পথ আলাদা, মিথ্যের কারণেই আমাদের বিচ্ছেদ হওয়া। এই মিথ্যের কারণে শুধু আমাদেরই নয়, হাজারো সম্পর্কের বিচ্ছেদ হয়। আর আমি চাই না এই মিথ্যের কারণে তোমার পরবর্তী সম্পর্কে বিচ্ছেদ নেমে আসুক। আমি চাই না অবিশ্বাসের আগুনে তোমাদের সম্পর্কটা পুড়ে ছাই হোক। তুমি বলেছিলে ভালোবাসি, আমি বিশ্বাস করেছি, তোমার নানান রকমের মিথ্যে জেনেও আমি সুযোগ দিয়েছি। তবে সুযোগ একবার দেয়াটা ঠিক আছে, কিন্তু বারবার দেয়া বোকামি। আর ভুল তো মানুষই করবে, কিন্তু যে ভুল জেনে শুনে বারবার করা হয়, সেটাকে ভুল বললে নিঃসন্দেহে মূর্খতা করা হবে। তাই আমিও পারলাম না আরেকবার সেই ভুলকে প্রশ্রয় দিতে। আবিদ আর এক মুহূর্তও দাঁড়াল না, পা বাড়াল নিজের গন্তব্য। ঋতু রাস্তার উপরে বসে আদিবের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এদের এতক্ষণের চিৎকার চেঁচামেচি, কান্নার শব্দ শুনে গ্রামের কিছু মানুষ ঋতুর নিকট এসে জড়ো হল। আদিব ও ঋতুর পাশাপাশি গ্রাম হবার কারণে অনেকেই তাদের বিষয়ে অবগত। ঋতুকে এখানে এই অবস্থা দেখে কারো মনে সামান্য দয়া হল না। উল্টো সবাই ছি ছি করছে, যে যা পারছে মন্দ কথা শোনাতে ভুলল না। এক বয়স্ক মহিলা তো তাকে দেখে আঁচল দিয়ে নিজের মুখ ডেকে নিল, যেন ঋতুকে নিজের চেহারা দেখানোও ঢের অমঙ্গল। মানুষজনের কথা কানে আসতেই আবিদ পিছনে ফিরে তাকাল। ঋতুকে কিছু মানুষ ঘিরে ধরেছে, সেদিকে পাওয়া দিল না আবিদ। পরক্ষণেই কোথা থেকে যেন আবিদের এক দুঃসম্পর্কের চাচি এসে তাকে হাত ছেড়ে ডেকে জিজ্ঞেস করল, আবিদ বাবাজি এই হানে কি হইছে? এই অপা মাইয়া এখানে আইল কেমনে? তেমন কিছু হয়নি চাচি, আমি দোকানে যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার, আমি আসি এখন। ব্যস্ততা দেখিয়ে দ্রুত চলে গেল আবিদ। এখানে এক মুহূর্তে সে থাকতে চায় না, তার যেন দম আটকে যাচ্ছে। আজ আর দোকানে মন বসবে না তার। নিরিবিলি একটা জায়গায় একান্ত সময় কাটানোর জন্য নদীর দিকে এলোমেলো পায়ে হাঁটছে। পুরো ক্ষতগুলো জাগ্রত হচ্ছে বারংবার। শূন্য দৃষ্টি নিক্ষেপ করে এলোমেলো ভাবে বলল, জীবনে বহু কিছু হারিয়েছি, কিছু ইচ্ছায় তো কখনো অনিচ্ছায়। আজ তোমায় হারানোটা ছিল আমার ইচ্ছেরই একটা অংশ। আমায় আগলে নিয়ে যত্নে ভাঙতে চাওয়া মানুষটাকে আমি আমার জীবন থেকে খারিজ করলাম। একবার ছেড়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরতে চাইবে। আদৌ তাদের সাথে পুনরায় কি জীবন বাঁধা যায়? টা হবে না। কিছু কিছু মানুষকে কখনোই দ্বিতীয়বার ক্ষমা করা যায় না, কখনোই না। আবিদের চাচি বুঝল আবিদ কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তেই উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল, এই কলঙ্কিনী, নষ্টি মা, তুই কোন মুখ লইয়া এই গ্রামে আইছ? দুইডা সংসার তছনছ কইরাও তোর মনে শান্তি হয় নাই। সোনার টুকরা পোলাডা রাইখা বুড়া এক ব্যাডার লগে ভাগছ। পোলাডারে তো একবার টাকা পয়সা সব নিয়া খাইয়া দেছ, এখন আবার পোলাডায় যেই না একটু নিজের জীবনটা গুছাইয়া লইব, অমনি এখানে হাজির হইছ। তোর নতুন ভা আদর সোহাগ কম পড়তে আছে নাহি? কম পড়লে পাড়ায় যা, তোর জন্য ওইটাই ভালো। এক্ষণি এই গ্রাম দিয়ে দূর হবি শয়তানের বাচ্চা, আর যেন কোনো দিন তোর ছায়া এই গ্রামে না দেহি। বলেই আবারও ধাক্কা দিল চাচি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে যেন উপভোগ করছে বিষয়টি। ঋতু প্রত্যুরে কাউকে কিছু বলতে পারল না। কি বলবে সে? তার কর্ম ভালো হলে তো এসব আর শুনতে হতো না। অনুতপ্তের আগুনে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অথচ কাউকে বুঝতে পারছে না। লোকজনের এমন বাজে বিশ্রী বিশ্রী বাক্য আর সহ্য করতে পারল ঋতু। ক্লান্ত শরীর, এক বুক অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রাম ছাড়ল ঋতু। আবার জসিমের নিকট যাবে বলে গাড়িতে বসল। আজ তার আপন বলতে কেউ নেই, তার কষ্টগুলো অনুভব কেউ করছে না। বিশাল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। জসিমের ওইখানেই তার শেষ ভরসা। যত কষ্ট দিক একটা থাকার মতো আশ্রয় তো আছে। পরক্ষণে আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি জসিমও তাকে সবার মতো তাড়িয়ে দেয়। প্রায় ঘণ্টা খানিক হয়েছে নদীর পাড়ে ঘাসের উপরে শুয়ে আকাশে দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আবিদ। নিজের কষ্টগুলো যেন নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে ওই দূর আকাশে। অতিরিক্ত সিগারেট খাবার ফলে মাথা টনটন করছে তার। হাতের সিগারেটায় দুইটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে বার কয়েক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আবিদ। অতঃপর মনে মনে আওড়াল, আমি হিসাব দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তায়ালা নিজে হাতে শাস্তি দিক।
আজ না হোক আজ থেকে 10 বছর কিংবা 10 যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক। তারাও উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা উপলব্ধি করুক অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়, অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট সুদসহ নিজের কাছেও ফিরে আসে। মাথাটা ঘুরছে তার, উঠে গিয়ে নদীর পানি দিয়ে ভালোভাবে চোখে মুখে ছিটাল। পরক্ষণে সুমনা বেগম ফোন দিয়ে বাজারের কিছু লিস্ট দিল। আজকের বিষয়টি এখনও তার অজানাই রয়ে গেল। মায়ের ফোন পেয়ে নিজেকে সামলে নিল আদিব। মধ্যবীয় পুরুষ মানুষদের ভিতরের কষ্ট জাগ্রত করতে নেই। তাদের কষ্টগুলো বুকের ভিতরে খুব গোপনে মাটি চাপা দিয়ে রাখতে হয়, কেননা তাদের যে অনেক দায়িত্ব জীবন সংসারে। নিজের কষ্টগুলো মাথা থেকে ঝেড়ে হেলেদুলে নিজের বাড়ির দিকে রওনা দিল আবিদ। ঋতুর ঢাকায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছে। বাস থেকে নেমে ক্লান্ত দেহ, বিষণ্ণ মনটা টেনে হিচড়ে কোনো মতে জসিমের বাসার দিকে যাচ্ছে। এরপরে তার সাথে ঠিক কী হবে আদৌ জানা নেই তার। জসিমের ভয়ে বুকে ধুকপুকানি হচ্ছে, ঋতু অনুভব করছে সারা শরীর মৃদু কাঁপছে তার। তবুও এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া যে তার কোনো উপায় নেই হাতে। নিজ দোষে সৃষ্টিকর্তা যে তার সকল পথ বন্ধ করে দিয়েছে। শরীর, চোখে, মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ, তার উপরে সারাটা দিন অনাহার করেছে মেয়েটা। হাঁটতে পারছে না ঠিকভাবে, দেহটা আর চলছেই না সামনে। নিজের কাছে টাকাও আছে খুব সীমিত, তবুও ক্ষুধার জন্য কিছু খেতেই হবে। হঠাৎ চোখে পড়ল একটা চায়ের দোকান। সেখান থেকে 10 টাকা দিয়ে দুটো পাউরুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে গপ গপ করে খেয়ে নিল। দোকানদার অবাক চোখে এক ক্ষুধার্ত মেয়ের খাওয়া দেখল। পেটের ক্ষুধার জন্যই তো মানুষ কত কি করে। যে মেয়েটা এসব দেখলেও একটা সময় নাক ছিটকিয়েছে, আজ পেটের দায় অমৃত ভেবে খাচ্ছে শুকনো পাউরুটি। ঘণ্টাখানিক হয়েছে জসিমের বাসার সামনে জুবুথুবু হয়ে বসে আছে ঋতু। বাসার দরজায় বড় একটি তালা ঝুলানো। চারপাশে শুনশান নীরবতা বিরাজমান। রাত তরতর করে বাড়ছে অথচ মানুষটার কোনো খবর নাই। রীতির ফোনটা অবধি তুলছে না। মনটা কু গাইছে তার। তবে কি শিলার নিকট গিয়েছে জসিম? ঋতু ছিল তার কয়েক দিনের মোহ, গুটি কয়েকদিনের প্রয়োজন মায়। মোহ কেটে গিয়েছে, এখন ঋতুর দর্শন ও বিষাক্ত ঠেকাচ্ছে জসিমের কাছে। সংসারের জন্য শিলাকেই খুব দরকার তার। সেটা হারে হারে অনুভব করে জসিম। তাই তো শিলাকে নিজের কাছে আনবার জন্য মরিয়া হয়ে উঠেছে জসিম। ঋতু কয়েকদিন আগে শুনেছিল, যেভাবেই হোক শিলা ও তার ছেলে মেয়েদের ঢাকায় নিয়ে আসবে। এই নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও হয়েছিল। তাকে বারবার বাসা থেকে যাবার হুমকি দিয়েছিল জসিম। সেখানে গতকাল সে নিজ ইচ্ছায় জসিমকে কিছু না বলে বাসা থেকে চলে গিয়েছিল। এমটা করা একদম ঠিক হয়নি তার। নিজের জায়গাটা নিজেই হাতছাড়া করল সে। জসিমের মতো মানুষের দ্বারা সবই সম্ভব। মাথা ভর্তি দুশ্চিন্তা, একাধিক প্রশ্ন কিলবিল কিলবিল করছে মস্তিষ্ক জুড়ে। তবে কি জসিম শিলাকে নিয়ে আসবে? তাকে যদি বাসায় আর না তোলা হয়, একা এই শহরে কি করবে সে? কোথায় যাবে? না আর ভাবতে পারছে না ঋতু। তার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আরও কিছু সময় অপেক্ষা করছে যতু, কিন্তু আসছে না জসিম। ক্লান্ত শরীর নিয়ে সারারাত এখানে বসে থাকাও সম্ভব নয়। মিনিট 10 দূরত্বে বান্ধবী রিয়া বাসা। একবার ভাবল সেখানে যাবে, আবার ভাবল এত রাতে তাদের বিরক্ত করা কি ঠিক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে ঋতু। হুট করে সিদ্ধান্ত নিল রিয়াকে একবার কল করা যাক। যদি যেতে বলে তবে যাবে সে। কয়েকবার কল দিতেই রিসিভ করল রিয়া। ঋতু আকুতি কণ্ঠে বলল, দোস্ত আমি আসব তোদের বাসায়। বড় বিপদে পড়েছি। একটা রাত জায়গা হবে তোদের বাসায়? প্লিজ একটা রাত শুধু। এত রাতে যতু তার বাসায় আসবে শুনে কপালে ভাঁজ পড়ল অপর প্রান্তে মানুষটির। খানিক চিন্তিত হয়ে প্রশ্ন করল, এত রাতে আমাদের বাসায় আসবি মানে? কোনো সমস্যা হয়েছে নাকি তোর নতুন জামাই বাসা থেকে বের করে দিয়েছে? শেষের কথাটা খোঁচা দিয়ে বলল রিয়া, যা ঋতুর হৃদয় হাজারটা সূচের মতো বিঁধল। ঋতু আজকের ঘটনা আড়াল করল। মুখে একটু হাসি টেনে বলল, কি যে বলিস তুই? আমি গ্রামে গিয়েছিলাম কয়েকদিন আগে। আজই একটু আগে ফিরলাম। আর উনি হঠাৎ ব্যবসার কাজে ঢাকার বাহিরে গেছে। ফিরতে অনেক রাত হবে। বাসার চাবিটাও উনার কাছে। বাসার সামনে একা একা ভয় করছে আমার। রিয়া বিশ্বাস করল কিনা বুঝা গেল না। তবে সে অনুভব করছে, ঋতু একদমই ভালো নেই। ঋতুর এমন একটা ঘৃণিত কাজের জন্য তার উপরে ক্রোধিত রিয়া। একসময় দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখন দুজনার মাঝে বড্ড দূরত্ব। আগে তার অনেক বিপদে বেশ সাহায্য করেছে ঋতু। এই মানুষটি বিপদে তাকে কি করে না করা যায়?
মানবতার খাতিরে কয়েক সেকেন্ড চুপ করে আসতে অনুমতি দিল রিয়া। অনুমতি পেয়ে আর 1 সেকেন্ড ব্যয় করল না ঋতু। দ্রুত পায়ে এগাল রিয়ার বাসায়। ঋতুর জীর্ণ শীর্ণ মুখশ্রী দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। রিয়ার ও তার হাজবেন্ড সাজিদকে নিয়ে এক রুমের একটি বাসায় ছোট্ট সংসার তাদের, যার ফলে সবকিছু এক রুমের মধ্যে। ঋতু ফ্রেশ হয়ে এসে খাটের কিনারায় বসল। তার এক পাশে রিয়া ও সাজিদ বসা। কয়েকবার লক্ষ্য করছে ঋতু, সাজিদ তার শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি ভালো ঠেকেছে না ঋতুর কাছে। সে মাথা নত করে আছে। রিয়া ঋতুকে পর্যবেক্ষণ করল কিছু সময়ে। মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। তাই ঋতুকে বসতে বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করতে গেল রান্নাঘরে। এই সুযোগে সাজিদ এসে ঋতুর পাশ ঘেঁষে বসল। ঋতু লাফ দিয়ে উঠে মৃদু স্বরে বলল, কি করছেন কি ভাইয়া? দূরে গিয়ে বসুন। পরক্ষণেই ঋতুর একটি হাতছো মেরে ধরে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে সাজিদ ফিসফিস করে বলল, এত দূর দূর করছো কেন শালিকা? বুড়ো বয়সের ব্যাটারা তোমার কাছে চান্স পায়। আমি ইয়াং দুলাভাই হয়ে কি আমার সুন্দরী শালিকে একটু আদর করতে পারি না? একটা রাত হবে কি, একবার আসো, তোমার বুড়ো জামাইয়ের থেকে অনেক বেশি সুখ দিব। বলেই পৈচাসিকভাবে হাসল সাজিদ। যা দেখে ঘৃণা, ক্রোধ মিলেমিশে একাকার ঋতুর শরীর। শরীর ঘিন ঘিন করছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ঋতু। এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাজিদের গালে এক থাপ্পড় মারতে হাত এগোতেই হাতটা শক্ত করে চেপে ধরল সাজিদ। মুহূর্তেই ব্যথায় কুকড়ে উঠল ঋতু। সাজিদ হাত আরও একটু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে কটমট করে বলল, বা মা, তোর এই অপবিত্র শরীর নিয়ে এত অহংকার? মনে হচ্ছে দুধের ধোয়া তুলসী পাতা তুই। তোকে তো আমি দেখে নিব মা। এরই মধ্যে রিয়ার পায়ের আওয়াজ শোনা গেল। এই শব্দ কর্ণকুহরে পৌঁছাতেই ঋতুর দিকে রক্তিম চোখে একবার তাকিয়ে হাত ছেড়ে দিয়ে রুম থেকে বাহিরে চলে গেল সাজিদ। লজ্জায় ঘৃণায় চোখ দুটো ঝাপসা হয়ে গেল ঋতুর। আজ নিজের করা ভুলের জন্য প্রতি পদে পদে অপমানিত, লাঞ্ছিত হতে হচ্ছে তাকে। সবাই তাকে পেয়ে বসেছে যেন। একটা সময় সাজিদ তাকে কতটা সম্মান করত, কত ভালো মানুষ মনে করত তাকে। অথচ সেই মানুষটা আজ তাকে কুৎসিত প্রস্তাব দিচ্ছে। এই পুরুষ কি আদৌ ভালো মানুষ? না, এরা হচ্ছে মুখোশধারী শয়তান। এই শহরের প্রতিটি অলিতে গলিতে এমন হাজারো মুখোশধারী ভদ্রলোক রয়েছে। এক শয়তানের পাল্লায় পড়ে আজ জীবনে এত দুঃখ দুর্দশা। আজ আদিব তার কাছে থাকলে হয়তো দুঃখরা তাকে ছুতে পারত না। আফসোস, মানুষটাকে নিজেই ঠকিয়েছে সে। তার সমস্ত বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে মিলিয়ে দিয়েছে হাওয়ায়। তার সরলতা নিয়ে খেলা করেছে প্রতিনিয়ত। এখন মানুষটা বুঝতে শিখেছে বিশ্বাসঘাতকদের বারবার ক্ষমা করতে নেই। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে ঋতুর থেকে। ভাবতেই চোখের জমাট বাঁধা অশ্রুগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। এখানে এই বাসায় আর মন টিকছে না ঋতুর। তার জন্য তার বান্ধবীর সংসারে অশান্তি সৃষ্টি হোক, তা একদমই চায় না সে। কিন্তু এত রাতে কোথায় যাবে? তাই বাধ্য হয়ে এই রাতটা এখানেই কাটাতে হবে। রিয়াকে খাবার নিয়ে রুমে আসতে দেখে দ্রুত চোখের জলটুকু মুছে ফেলল, হাতের উল্টো পিঠ দিয়ে। আজকের ঘটনা বলে দুজনার মধ্যে অশান্তি বাড়াতে দিল না ঋতু। তাই এসব বিষয় কিছু বলল না রিয়াকে। রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকল ঋতুকে। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও গলা দিয়ে নামছে না খাবার। কয়েক লোকমা খেয়ে রেখে দিল খাবার। যা দেখে মনে মনে ভীষণ বিরক্ত হল রিয়া। রাতে খাটে ঋতুকে ঘুমাতে দিয়ে ফ্লোরে বিছনা করছে রিয়া। সেও সাজিদ এখানে ঘুমাবে বলে। তা দেখে মনে মনে ঢোক গিলল ঋতু। সাজিদকে ভয় করছে ভীষণ। যদি আকস্মিক ঘুমের ঘোরে তার কাছে চলে এসে খারাপ কিছু করে বসে সাজিদ। এসব লোকদের একদম বিশ্বাস নেই। রিস্ক নেওয়াটা একদম ঠিক হবে না। তাই ঋতু মিনমিন কণ্ঠে বলল, রিয়া, তুই আমার পাশে ঘুমা। খাটে তো অনেক জায়গা আছে। ফ্লোর ঠান্ডা, তোর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না। তাছাড়া কতদিন পরে তোর সাথে দেখা হলো। আয় না, আজ একসাথে ঘুমাই দুবোন। রিয়া আর না করল না। এমনিতেই ফ্লোরে ঘুমাতে অভ্যস্ত না সে। তাই সজিদকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ ঋতু ঠিক বলছে সাজিদ। তুমি একটু কষ্ট করে এখানে ঘুমাও প্লিজ। আমি ঋতুর কাছেই ঘুমাই আজকে। বলতে বলতে রিয়া খাটে শুইল। এদিকে সাজিদের মন ক্ষুণ্ণ হল, রাগে ফুঁসছে সে ভিতরে ভিতরে। তার সমস্ত পরিকল্পনা জলে গেল। মনে মনে ভাবছে রিয়া ঘুমলে চুপি চুপি ঋতুর কাছে যাবে সে। অথচ ঋতু তার সমস্ত পরিকল্পনা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল ঋতু। এখন নিজের বউটাকেও কাছে পেল না। মনে মনে বিশ্রী কয়েকটা গা লি দিল ঋতুকে। ঋতু রিয়াকে ঝাপটে ধরে সারারাত ভয়ে ভয়ে নির্ঘুম কাটিয়ে দিল।
অতঃপর খুব ভোরে উঠে জসিমের বাসার সামনে চলে গেল। যদিও রিয়া নাস্তা খেয়ে যেতে বলেছিল তাকে বারংবার, কিন্তু ঋতু শুনল না। সে এমনিতেই যেখানে যায় সেখানেই অশান্তি শুরু হয়, না জানি আবার কোথায় কখন কোন ঝামেলা হয় এই নিয়ে আতঙ্কিত ঋতু। কশ্চিনকালেও চায় না সে, তার জন্য তার প্রিয় বান্ধবী এতটুকু কষ্ট পাক। যেমন আছে সুখী থাকুক মেয়েটা। তাই তো সাজিদের মুখদর্শনের আগেই দ্রুত জায়গা ত্যাগ করল ঋতু। সকালে এসেও যখন বাসায় তালা ঝুলানো দেখল, তখন ঋতু নিশ্চিত হল জসিম রাতে বাসায় ছিল না। তাহলে লোকটি গেল কই? আনমনে নিজেকে নিজেই প্রশ্ন করল। মন যেন উত্তর দিয়ে দিল, লোকটি শিলার কাছে গিয়েছে ঋতু। জসিমের নিকট তোর প্রয়োজন শেষ ঋতু। এখন শুধু তোকে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা বাকি। ভিতর থেকে কাল্পনিক ওর শুনে ঋতুর বুকটা ছ্যাঁত করে উঠল। নিজের আজগুবি ভাবনা মনের ভিতর চাপা দিয়ে পাশের রুমের লোকদের জিজ্ঞেস করছিল, তারাও কিছু জানে না জসিম কই গিয়েছে। আশাহত হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করছে বাসার ভিতরে যাবার জন্য। অবশেষে প্রায় ৯টার দিকে দূর থেকে কাঙ্ক্ষিত পুরুষটির মুক্তি দেখা আসার আলো দেখা গেল মুখশ্রী জুড়ে। পরক্ষণে তার সাথে ঠিক কি হতে চলছে ভাবতেই আশার আলোটুকু নিবে গিয়ে চোখে মুখে ফুটে উঠেছে ভয়। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে মেয়েটা। অনেক সময় মনের ডাকও সত্যি হয়। ঋতুর মন ঠিক বলছে জসিম শিলার নিকটই গিয়েছিল। শিলা ছেলে মেয়েদের নিয়ে এখন বাবার বাড়ি থাকে। দীর্ঘদিন পরে হঠাৎ জসিমকে দেখে সবাই অবাক হয়েছিল। সেই সাথে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে তাকে। শিলা ও ছেলে মেয়েদের নিতে আসছে শুনে ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা। দীর্ঘদিন পরে বাবাকে দেখে ছেলে মেয়ে দুটো আব্বু আব্বু বলে পিছু ছাড়ছে না। কতদিন পরে সন্তানদের হাসিখুশি মুখটা দেখে সহজ সরল মনের অধিকারী শিলা রাজি হয় সে যাবে জসিমের সাথে। ভাই ভাইদের বউ আপদ বিদায় করতে পারলেই বাঁচে। তারা ও শিলাকে বিভিন্নভাবে বুঝাচ্ছে যাতে শিলা চলে যায়। বিনিময়ে বোঝা দূর হবে তাদের ঘাড় থেকে, তারা মুক্তি পাবে। কিন্তু বেঁকে বসে শিলার মা, উনি কাঠোকাঠ গলায় স্পষ্ট বলে দিয়েছে, তার মেয়েকে সতীনের সংসারে পাঠাবে না। ঋতুকে ডিভোর্স দিলে তবেই শিলা যাবে। এর আগে যেন শিলার দ্বারে কাছের দ্বিতীয়বার না আসে জসিম। আরও বিভিন্নভাবে অপমান করেছে, যা খুব গায়ে লেগেছে জসিমে তবুও সে মুখ বুঝে হজম করেছে সব। শিলা ও মায়ের কথার কিংবা সিদ্ধান্তের উপরে কিছু বলতে পারেনি। এই মাটার জন্যই তো টিকে আছে সে। মা না থাকলে বোধহয় এতদিনে শিলার অস্তিত্বটুকু মুছে যেতে পৃথিবী থেকে। জসিম তাদের কথা দিয়ে এসেছে ঋতুকে ডিভোর্স দিবে। এমনকি ঋতু অগোচর ডিভোর্সের কাগজ রেডি করে রেখেছে সে। তবুও শক্তপোক্ত শাশুড়ির মন বিন্দু মায় মন গলেনি। যেটুকু সময় ছিল ঋতুর জন্য কথায় কথায় শুধু অপমানিত হতে হয়েছে। আর এসব সহ্য না করতে পেরে পুনরায় ঢাকা এসেছে জসিম। বাসার সামনে আসতেই যখন ঋতুকে চোখে পড়ল তখনই ভিতরে সমস্ত ক্রোধ মুহূর্তেই মাথা চাপা দিল। এই মেয়ের জন্যই তো গ্রামের মানুষ তাকে দেখে ছি ছি করে। জসিম তেরে এসে ঋতুর গলা চেপে ধরে বিশ্রী বাক্যে গমগম কণ্ঠে বলল, টির বাচ্চা টি তুই এখানে কেন? তুই না চলে গেলি তোর ভাতা কাছে আবার আসছিস কেন? কার কাছে রাত কাটিয়ে এসেছি সেখানে? অপা নষ্টি মা, আমার চোখের সামনে থেকে যা এক্ষুনি। মুখের বাক্য শেষ করে ছুঁড়ে মারল ঋতুকে। শক্ত হাতের বাঁধন থেকে গলাটা ছাড়া পেয়ে জোরে জোরে হাঁপাতে লাগল ঋতু। জসিম তালা খুলে ভিতরে যাবে অমনি ঋতু দৌড়ে এসে জসিমের একটা হাত ধরে আকুতি মিনতি কণ্ঠে বলল, তুমি আমাকে ভুল বুঝো না জসিম। আমাকে তাড়িয়ে দিও না, দোহাই লাগে জসিম। আমি আর কখনো কোথাও যাব না বাসা থেকে। শেষবারের মতো ক্ষমা করে দেও। জসিম উচ্চ স্বরে বলল, মা, হাত ছাড়, তোকে আর আমার ঘরে তুলব না। তোর জন্য যত অশান্তি, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল জসিম। আকস্মিক ধাক্কায় ঋতু টাল সামলাতে না পেরে ছিটকে দেয়ালের সাথে পড়ল। মুখ দিয়ে উচ্চারিত হল, ও মা গো! এদের চিৎকার, গালমন্দ কথা শুনে পাশের বাসার কিছু লোক জড়ো হল। ঋতুকে একজন মহিলা তুলে বসাল। জসিমকে হুমকি দিয়ে বলল, বাসায় এসে বউটাকে এভাবে মারতেছেন কেন? আপনি কি মানুষ? এমন করলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। জসিম বাজখাই গলায় বলল, এই খানিক আমার বউ না। আপনারা সাক্ষী আমি এই মুহূর্তে ওরে তালাক দিলাম। সাথে সাথে মুখে 3বার তালাক উচ্চারণ করল জসিম। ঋতু অবাক হয়ে দেখছে এই মানুষটাকে। কি করেনি এই মানুষটার জন্য সে? অথচ আজ তার জীবন থেকে মুক্ত করে দিবার আগে একটি বার ভাবল না। এমন ঘটনায় উপস্থিত সবাই হতবাক। জসিম দ্রুত ভিতরে প্রবেশ করে,
ভিতর থেকে ডিভোর্স পেপার ও কাবিনের 1 লক্ষ টাকার একটি চেক ঋতুর মুখের উপরে ছুঁড়ে মারল। ঋতু কাপা কাপা হাতে কাগজটা তুলে যখন দেখতে পারল ডিভোর্স পেপার, অমনি কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল তার। দিকবিদিক শূন্য হয়ে সবার সামনে জসিমের পা ঝাপটে ধরে কাপা কাপা কণ্ঠে বলল, আমার সাথে এত বড় অন্যায় করো না জসিম। আল্লাহ ছাড়বে না তোমাকে। দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তোমার জন্য সব শেষ করেছি, সবাইকে ছেড়েছি। তুমি তো জানো, তুমি ছাড়া আমার আর কোথাও যাবার জায়গা নেই। আমার আশ্রয়টুকু এভাবে কেড়ে নিও না। মেয়েটির করুণ আর্তনাদ শুনে উপস্থিত মানুষগুলোর চোখে জল টইটম্বুর। কিন্তু পাষাণ হৃদয়ের পুরুষটির এতটুকু মায়া হল না। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋতুকে। এক মহিলা চোখের জল মুছতে মুছতে বলল, ইসলামী শরীয়ত মোতাবেক তোমাদের তালাক হয়ে গেছে মা। কাঁদিস না, আল্লাহ আছেন উপরে। এসব অমানুষকে মুক্ত করে দে। ডিভোর্স পেপার সাইন করে দে। তারপর এখান থেকে জীবনটা নিয়ে চলে যা মা। ভাগ্যে যা আছে তা হবেই। ঋতু চিৎকার দিয়ে বলল, আমার জীবনটা তুই নষ্ট করে দিলি জানোয়ারের বাচ্চা। আমার সাথে করা অন্যায়ের জন্য তুই শাস্তি পাবি। তুই বাঁচবি না, তোর আয়ু কমে গিয়েছে। যা, হেল, তুই বেশি দিন বাঁচবি না। তোর বিদায়ের পালা এবার। হঠাৎ চুপ হয়ে গেল ঋতু। অবশেষে কাপা কাপা হাতে মুক্ত করে দিল জসিমকে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো সবাই চলে গিয়েছে যার যার ঠিকানায়। শুধু রয়ে গেল ঋতু। তাকে কেউ সঙ্গে নিল না। সবকিছু হারিয়ে আজ সে নিঃস্ব। প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য। এত বড় পৃথিবীতে কেউ তার রইল না। চারপাশে যেন শূন্যতা বিরাজমান, তার বুকটা হাহাকার করছে আজ সব হারিয়ে। তবে কি এটাই তার কর্মের ফল, নাকি আরও বাকি আছে? ভাবল না কিছু আর। সব কুল হারিয়ে অতিশোকে পাথর হয়ে গিয়েছে মেয়েটা। রাস্তার পাশ ধরে এলোমেলো পায়ে হাঁটছে অচেনা, অজানা ঠিকানায়। বাসর ঘরে বসে আছে ফারিহা। তার কোলটা দখল করে আছে ছোট্ট আবিদা। ছোট্ট মেয়েটা চুপ করে গুটিসুটি মেরে ফারিহা গায়ের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে বহুদিন পরে এক মায়ের উষ্ণতা অনুভব করছে সে। ফারিহাও মায়ের মতো মমতাময়ী হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে মেয়েটাকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে ফারিহা। কত মায়া মেয়েটার মুখে। অবশেষে আজ ঘরোয়াভাবে তার বিয়ে হয়েছে আবিদের সাথে। সুমনা বেগম আজই নিয়ে এসেছে তাকে। এতক্ষণ নতুন বউ দেখার জন্য মানুষজন ছিল। রাত বাড়ার সাথে সাথে চলে গিয়েছে সবাই। তক্ষণই ফারিহাকে আবিদের রুমে নিয়ে এসেছে সুমনা বেগম। সাথে এসেছে আবিদাও। সে ফারিহার পাশে পাশে ঘুরছে। ফারিহা তা দেখে আবিদাকে কোলে তুলে নিল। সাথে সাথে একদম চুপ করে আছে আবিদা। সুমনা বেগম পাশে বসে ফারিহাকে মৃদু স্বরে ডাকল, ফারিহা মা। জি আম্মা বলুন। আদিবা ঘুমাচ্ছে, আমার কাছে দেও, তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। না আম্মা, কি যে বলেন, কষ্ট হবে কেন? ঘুমায়নি ও এখনো, থাকুক আমার কাছে। সুমনা বেগম হুট করে ফারিহার একটি হাত ধরে অনুরোধ করে, কান্নারত কণ্ঠে বলল, মারে, আমার ছোট্ট নাতনিটাকে কখনো কষ্ট দিও না। আমার অবর্তমানে নিজের মেয়ের মতো দেখে রেখো ওকে। মা থেকেও মানেই বাচ্চা মেয়েটার। আজ থেকে আদিবাকে তোমার হাতে তুলে দিলাম মা। কখনো বুঝতে দিও না তুমি সৎ মা। এটা আমার অনুরোধ মা। সুমনা বেগমের চোখের পানি কয়েক ফোঁটা ফারিহার হাতে পড়তেই কেঁপে উঠল সে। তড়িঘড়ি করে মৃদু কণ্ঠে বলল, এ কি আম্মা, আপনি কাঁদছেন কেন? দয়া করে কাঁদবেন না আম্মা, আমিও সৎ মায়ের হাতে মানুষ হয়েছি। মায়ের আদর কখনো পাইনি। বিয়ে হয়েছে, এখন থেকে আপনারাই আমার আপনজন। আমি জানি সৎ মায়ের হাতে মানুষ হওয়া কতটা কষ্টের, যন্ত্রণাময়। যে কষ্ট আমি ভোগ করছি সেই কষ্টের একটা আঁচড়ও এই ছোট্ট আদিবার গায়ে লাগবে না। আমি আপনাকে কথা দিচ্ছি আম্মা। ফারিহার কথায় খুশি হল সুমনা বেগম। উনি মৃদু হাসল। ফারিহা মেয়ের মতো যত্ন করে হাত দিয়ে চোখে জলটুকু মুছে দিয়ে পুনরায় বলল, আর কাঁদবেন না আম্মা, এমনিতেই আপনি অসুস্থ। সুমনা বেগম ফারিহার কপালে চুমু দিয়ে বলল, না, আর কাঁদব না মা। আর শোন, তোর মা নেই এমন কথা আর কখনো বলবি না, খবরদার। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। ফারিহা মৃদু হাসল। সুমনা বেগমের স্পর্শে মায়ের ছোঁয়া অনুভব করছে সে। বহু বছর পরে কেউ তাকে মেয়ের মতো আদর করে, কাছে টেনে নিল। ইস, মায়েদের ছোঁয়া এত মণিমুগ্ধকর হয় বুঝি। ফারিহার জানা ছিল না। বসার ঘরে কারো কথার আওয়াজ শুনে সুমনা বেগম রুম থেকে চলে গেল। ফারিহা এই সুযোগে আবিদার কপালে চুমু খেল। তারপর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। আমি থাকতে তোকে কখনো মায়ের কষ্ট অনুভব করতে দিব না। আবিদা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে কি বুঝলে কে জানে।
কিছু সময় পরে তার আদো আদো কণ্ঠে বলল, তুমি আমার আম্মু? হ্যাঁ মা, আমি তোমার আম্মু। আত্মা, আমি তোমাকে একটু আম্মু বলে ডাকি? ইসমা হারা এক অসহায়ত্ব মেয়ের কি নিষ্পাপ আবদার। ফারিহা চোখ দুটো ছলছল করে উঠল। সেও তো আবিদার মতো মা হারা ছিল। ফারিহার চোখে জল দেখে আবিদার ছোট মস্তিষ্ক ব্যথিত হল। সে করুণ কণ্ঠে বলল, থাক, আমি আম্মু ডাকব না তোমালে। তুমি কান্দুনা নতুন বউ। ফারিহা দ্রুত নিজের চোখের জলটুকু মুছে ফেলল। একটু হেসে বলল, আমি কাঁদছি না আম্মু। তুমি আম্মু বলে না ডাকলে অনেক কাঁদব। আবিদা ঝড়ের বেগে কয়েকবার ডাকল, আম্মু, 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 আমাল আম্মু। কতদিন পরে কাউকে আম্মু ডেকে ছোট বাচ্চাটা আনন্দিত। একটু পরপর ডাকছে আম্মু বলে। তৃষ্ণার্ত হৃদয়ে মনে হচ্ছে একফালি স্বচ্ছ জল যা ছোট্ট আবিদাকে তৃপ্তি দিচ্ছে। ফারিহা আবিদাকে যত দেখছে, যত কথা শুনছে তত মায়া হচ্ছে। কতটা আদুরে মায়াবী বাচ্চা মেয়েটা। মন চাচ্ছে সারাদিন আদর করতে। ইস, এত সুন্দর বাচ্চা রেখে তার মা অন্য পুরুষের সাথে কি করে থাকে। মনেমনে ফারিহা ধিক্কার জানাল ঋতুকে। কিছু সময় আবিদা ঘুমিয়ে পড়ল। তার একটু পরেই সুমনা বেগম নিজের কাছে নিয়ে গেল আবিদাকে। যদিও ফারিহা বলেছিল থাকুক তার কাছে, তবুও সুমনা বেগম জোর করে নিয়ে গেল। কেননা যতই আপন ভাবুক, মেয়েটা তো বিবাহিত জীবনে নতুন। তারও স্বপ্ন আছে এই রাত নিয়ে। রাত 12টা এখন। ফুলসজ্জায়িত ঘরে আবিদের জন্য অপেক্ষা করছে ফারিহা। আসার পর থেকে লোকটাকে আর চোখে পড়েনি তার। নীরব রজনীতে না চাইতেও কতশত ভাবনা আবিদকে নিয়ে ভাবছে সে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ভিতরে প্রবেশ করল আবিদ। আবিদের উপস্থিতি টের পেয়ে লজ্জায়, অজানা এক অনুভূতিতে মিয়ে যাচ্ছে ফারিহা। হয়তো এখান থেকেই শুরু হবে তাদের নতুন জীবনের সূচনা। নতুন দাম্পত্যদের জীবন থেকে সপ্তাহখানিক সময় অতিবাহিত হয়েছে। সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের দুদিন পরে নতুন বউকে নিয়ে আবিদকে শ্বশুর বাড়ি থাকতে হয়েছে দুদিন। তাদের সাথে ছিল আবিদাও। এই নিয়ে আবিদের অগোচরে ফারিহাকে অনেকেই খোঁচা দিয়ে কথা বলেছে। বাচ্চা হবার আগেই বাচ্চার মা, এসব নিয়ে হাসাহাসি করেছে। যদিও ফারিহা এসব গায়ে মাখেনি, মুখ বুঝে হজম করে নিয়েছে। তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভাগ্যকে মেনে নিয়েছে সে। বিয়ের ঝামেলা সব চুকে গিয়েছে। দুদিন হয়েছে পুনরায় শ্বশুর বাড়ি এসেছে ফারিহা। বাসায় কেউ নেই, একজন অসুস্থ শাশুড়ি যার নিজেরই হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। তাই অল্প কয়েকদিনেই সংসারের সমস্ত দায়িত্ব সে নিয়ে নিয়েছে। সাংসারিক কাজকর্ম এসব করতে সে ছোটবেলায় থেকে অভ্যস্ত, তাই সংসারের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ফারিহা। এরই মধ্যে আবিদাও উঠে গিয়েছে, তাকেও ফ্রেশ করিয়ে কোলে তুলে নিল। মামিয়ে দুজন মিলে তারপর রান্না ঘরে গেল নাস্তা বানানোর জন্য। ফারিহার পিছনে পিছনে ঘুরছে আর একটু পরপর আম্মু, আম্মু বলে ডাকছে আবিদা। আবার বিভিন্ন আজগুবি কথা বলছে, আবার খিলখিল করে হাসছে মায়ের সাথে ছোট্ট আবিদা। ফারিহারও বেশ লাগছে এসব। সেও উপভোগ করছে আবিদার কথাবার্তা। দুজনকে দেখে মনে হচ্ছে আপন মামিয়ে। এই কয়দিনেই দুজন দুজনকে আপন করে নিয়েছে। অবুঝ ছোট বাচ্চারা কি আর আপন পরের ব্যবধান বুঝে। তাদের যারা এজটু বেশি আদর করবে তাদের পিছনে পিছনে সারাদিন ছুটবে। বাধ্যগতভাবে তার সব কথা মেনে নিবে। ফারিহা রুটি ছেঁকতে ছেঁকতে আবিদাকে বলল, আবিদা আম্মু, দেখে তো তোমার বাবাই ঘুম থেকে উঠছে কিনা। আবিদাও বাধ্য মেয়ের মতো ছুটে বাবার রুমে গেল। চেয়ার বসে উচ্ছ্বাস নিয়ে এইসব দেখছে সুমনা বেগম। কতদিন পরে তার নাতনিটা আবার প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে এই বাসাটাই হারিয়ে যাওয়া আনন্দে পুনরায় মেতে উঠেছে। আজ থেকে কর্মজীবনের পিছনে ছুটতে হবে আবিদকে। দোকানে অনেক কাজ জমা হয়েছে এতদিনে, তাই আজ সকালেই উঠে রেডি হচ্ছিল আবিদ। মেয়েকে দেখে কোলে তুলে আদর করতে লাগল আবিদ। আবিদা টেনে হিচড়ে কোল থেকে নামতে চাইছে। তা দেখে আবিদ প্রশ্ন করল, কি হয়েছে মা, নড়াচড়া করছো কেন এত? আমালে চালো চালো, আমি আম্মুর কাতে দাব। আবিদ মুচকি হেসে ছেড়ে দিল। এরই মধ্যে ফারিহা আবিদার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করল। আবিদকে রেডি দেখে বলল, মা, আপনি তো একদম রেডি। আসুন এবার খেতে চলুন। না, এখন খাবার সময় নেই আমার। তোমরা খেয়ে নিও, আমি বাহির থেকে খেয়ে নিব। তারা দেখিয়ে যেতে যেতে বলল আবিদ। হুট করে ফারিহা আবিদের একটি হাত ধরে আটকে দিয়ে বলল, বাসা থেকে খেয়ে যান। বাহিরের খাবার শরীরের জন্য ক্ষতিকর। একদিন খেলে কিছু হবে না। সময় নেই একদম আজ। ফারিহা শুনল না। সে দ্রুত হাতের খাবার প্লেট থেকে এক টুকরো রুটি সাথে ডিম ভাজি নিয়ে আবিদের মুখের সামনে ধরে লাজুক হেসে বলল, আমি খাইয়ে দেই। নিন এবার খান তো জলদি। আবিদ চমকাল।
দৃষ্টি নিক্ষেপ করল ফারিহার মুখশ্রীর পানে। এভাবে প্রথম প্রথম ঋতুও তাকে খাইয়ে দিত। হুট করে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। মানুষটা আর তার নেই, তার জায়গায় আজ অন্য কেউ। আচ্ছা, এত আদর যত্ন তার ভাগ্যে সইবে তো নাকি ফারিহাও হারিয়ে যাবে সবার মতো? ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। এই কি ভাবছেন? নিন, হা করুন। নম্র মেয়েলি কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিদ। তারপরে খেয়ে নিল মুখের সামনের খাবারটুকু। রুটি চিবাতে চিবাতে আবিদ জিজ্ঞেস করল, মা খেয়েছে? হ্যাঁ আম্মা খাচ্ছে। প্রথমেই আমি খাবার দিয়ে আসছি তাকে। আচ্ছা, তুমিও খেয়ে নিও ঠিকভাবে। কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে বলিও। আচ্ছা। ফারিহা টুকটাক কথা বলছে আর বাবাও তার মেয়েকে যত্ন করে খাইয়ে দিচ্ছে। আবিদা হঠাৎ তার ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখের সামনে একটু রুটি ধরে বলল, আম্মু তুমিও খাও। ফারিহা মুচকি হেসে খেয়ে নিল। চার দেয়ালের মাঝে আবদ্ধ রইল একটি সুখী পরিবারের চমৎকার দৃশ্য। আবিদ খেয়ে মা কে বলে চলে গেল দোকানে। ফারিহা আবিদাকে কোলে নিয়ে শাশুড়ির রুমে গিয়ে জিজ্ঞেস করল, আম্মা ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা, খাইছি। তুমি নাস্তা করছো? জি আম্মা। আপনার আর কিছু লাগবে? না মা। আচ্ছা, আমি রান্নাঘরে আছি। কিছু দরকার হলে সাথে সাথে আমাকে বলিয়েন। খবরদার একা একা করতে যাবেন না। ফারিহার কথায় হাসল সুমনা বেগম। এই হাসি একদম ভিতর থেকে তৃপ্তিময় হাসি। আহা, কি স্নিগ্ধ মায়েদের হাসি! মায়েদের হাসি এত সুন্দর কেন? এই হাসি স্বচ্ছ, টলটলে, নেই কোনো কৃত্রিমতার ছাপ। মেয়েটা এই কয়েকদিনে তার যত্নের কোনো ত্রুটি রাখেনি। বস্তিতে এক গাছের ছায়ার নিচে ক্লান্ত দেহ নিয়ে বসে আছে ঋতু। রাজকীয় বিলাসবহুল ঘর ছেড়ে আজ তার জায়গা মিলেছে কোনো এক জীর্ণ শীর্ণ বস্তিতে। সেই সবধি এখানেও থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চারদিকে একবার উদাসীন দৃষ্টি নিক্ষেপ করে, ভারী দীর্ঘশ্বাস ফেলে সহির নয়নে খোলা আকাশে দিকে তাকিয়ে রইল ঋতু। শরীর আগে থেকেই খারাপ যাচ্ছিল তার। সেই সমস্যাগুলো আরও গুরুতর হচ্ছে দিন দিন। মানসিক, শারীরিক কন্ডিশন মোটেও ভালো যাচ্ছে না ঋতুর। তাদের দ্বিতীয় বিচ্ছেদের আজ 8 দিন অতিবাহিত হতে চলছে। এই 8 দিনে চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে স্পষ্ট। তার দেহটা শুধু বেঁচে আছে পৃথিবীতে, আত্মাটা তো রে গিয়েছে সেই কবেই। যেদিন জসিম চোখে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জীবনে আসল মানুষ কে ছিল, সেদিনই ভিতর থেকে মরে গিয়েছে ঋতু নামক মেয়েটা। প্রতি মুহূর্তে অনুশোচনার আগুনে ঝলসে যাচ্ছে ভিতরটা, যা কেউ অনুভব করছে না। বুক থেকে প্রতিনিয়ত ভারী কতগুলো দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু করার নেই তার। হাতে অবশিষ্ট বলতে কিছু রইল না। ঠুনকো কিছু আবেগকে প্রশ্রয় দিয়ে নিজ হাতে বাকি জীবনটা তছনছ করে দিয়েছে সে। জীবনে কিছু ভুলের বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়। এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ব্যর্থ জীবনের গল্প। প্রতিমুহূর্ত মরণ যন্ত্রণায় ছটফট করছে ব্যর্থ মানুষগুলো। আবিদের সাথে করা অন্যায়গুলো ভিতর থেকে কুড়ে কুড়ে হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে মেয়েটার। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে সে একজন চরমভাবে ব্যর্থ রমণী। বেঁচে থাকার মতো সকল অবলম্বন, নিজস্ব সঙ্গী, সন্তান, সংসার, প্রয়োজনীয় সবকিছু হারিয়ে আজ একেবারে নিঃস্ব ঋতু। নিজেকে দুনিয়ায় সবথেকে অভাগী মনে হচ্ছে, যার প্রাপ্তির ঝুলিটা একেবারে শূন্যের কোঠায়। হঠাৎ চোখ পড়ল আকাশে দুটো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে। একটা পাখি আগে উড়ছে আর একটা পাখি পিছনে। ঋতুর মনে হচ্ছে পিছনে থাকা পাখিটা আবিদ আর অন্যটা সে। একটা সময় আবিদও তো তার পিছনে পিছনে এভাবে ছুটত। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋতু মনেমনে বিড়বিড় করে বলল, জানো আবিদ, তুমি হেরে গিয়েও জিতে গেছ। তুমি হেরে গিয়েছ আমার ছলনা আর ঠুনকো অন্ধ বিশ্বাসের কাছে। আর আমি ভয়ঙ্করভাবে হেরে গিয়েছি ভাগ্যের কাছে। অন্ধ বিশ্বাসের জন্য সাময়িক কষ্ট পেলেও গোটা আস্ত একটা লাইফ তোমার জন্য রয়ে গিয়েছে। আর আমি সবকুল হারিয়ে একেবারে নিঃস্ব আজ। দীর্ঘ একটা আফসোস প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তোমায় হৃদয় উজাড় করে ভালোবাসতে পারলাম না। তোমায় ইচ্ছে মতো ভালোবাসতে পারাটা আমার আর হলো না। তুমি অন্য কারো জন্যই সঠিক, তাই তো তোমাকে আর নিজের করে পেলাম না। তোমাকে ভালোবেসে আমার কোনো কষ্ট নেই। তোমার প্রতি আমার হাজারটা অভিযোগও নেই, শুধু আফসোসের একটা দীর্ঘশ্বাস। সারা জীবন থাকবে বক্ষ পিঞ্জরে। তোমায় মন ভরে ভালোবাসাটা ইহজন্মে আর হলো না বলে। থামল ঋতু। নিজের একান্ত কথাগুলো ওই খোলা আকাশে উড়িয়ে দিচ্ছে। ইস, কত সুখময়, স্নিগ্ধ ছিল সেই দিনগুলো। সব আজও চোখের সামনে ভাসছে। শুধু মানুষটাকে সে ছেড়ে দিয়েছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। আচ্ছা, সৃষ্টিকর্তা তাদের পথ চলাটা আরও একটু দীর্ঘ করতে পারত না?
ভাবতেই চোখ দুটো ঝাপসা হয়ে গেল। কি গো মাইয়া, এহানে এমনে বইসাছছ কেন? তুমি না ডাক্তার দেখাইবার জন্য যাও? এইডাই কইলা না সকালে আমারে। কারো কথা কর্ণকুহরে পৌঁছাতেই ভাবনা থেকে বেরিয়ে আসল ঋতু। দেখতে পেল 1 মাস বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে, যে ভ্রু কুচকে উত্তর পাওয়ার জন্য তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পথ থেকে এই মহিলার নিকট আশ্রয় পেয়েছে সে, যদিও টাকার বিনিময়ে থাকছে তার টিনের ছোট্ট ঘরটায়, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই বয়স্ক মহিলার নিকট। অন্তত একজন মানুষ তার খোঁজ নিচ্ছে নিজ থেকে। কৃতজ্ঞ নয়নে মহিলার দিকে তাকিয়ে রইল ঋতু। মহিলা অধৈর্য হয়ে পুনরায় বলল, কি গো, কথা কইবার আছো না কেন? চোখের জলটুকু মুছে মলিন কণ্ঠে ঋতু বলল, এই তো খালা যাব এখন। হাঁটতে কষ্ট হচ্ছিল তাই একটু জিরিয়ে নিলাম এখানে। যাও, এখন মেলা বেলা হইছে, দেরি হইলে ডাক্তার পাইবা না। আর ডাক্তার না পেলেও সমস্যা নেই, ডাক্তারা তো বড়জোর শরীরের ক্ষত সারতে পারে খালা। মনে যে বিষাক্ত হাজারো ক্ষত আছে তা কি দেখবে ডক্টররা খালা? এত শক্ত কথা বুঝবার পারি না বাপু, একটু খোলসা করে কও তো দেখিনি। কি শুনবে খালা? নিজের পুরো একটা জীবন আমি নিজের হাতেই নষ্ট করে দিয়েছি। না বাঁচার মতো বেঁচে থাকছি, না মৃত্যুর পর ভালো থাকব সেই রকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনোরকম দিনগুলোকে পাড়ি দিয়ে যাচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো আর আলাদাভাবে বলার কোনো অবকাশই নেই আমার কাছে। আমি নিজেই জানি না কি করছি বা কি করা উচিত আমার। আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে, কিংবা আরও কত কি হওয়ার বাকি আছে সামনের দিকে। যাই হোক, এবার যাচ্ছি খালা। ঋতু আর এক মুহূর্ত দেরি করল না, হাঁটা দিল সামনের দিকে। পিছনে থাকা মহিলার বোধগম্য হল না ঋতুর কথা। সেই নির্বোধের মতো তাকিয়ে ঋতুর যাওয়া দেখছে। তবে এটুকু বুঝল মেয়েটার এক আকাশ সমান কষ্ট বুকে। ব্যস্ত শহরের সাথে মানুষগুলোও ব্যস্ত, কাউকে নিয়ে ভাবনার এত সময় নেই কারো। মহিলা আর ভাবল না, নিজের কাজের উদ্দেশ্য চলে গেল। কেননা একবেলা কাজ না করলে পেটে আর খাবার জুটবে না। এই শহরে শূন্য পকেট থাকলে কেউ কারো নয়, টাকা থাকলে দুনিয়ায় সমস্ত বিলাসিতা হাতের নাগালে। বস্তি ছেড়ে হেঁটে হেঁটে শহরে এসেছে ঋতু। জসিমের দেওয়া কাবিনের শেষ অবলম্বনটুকু ঋতুর কাছে রয়েছে। প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিল, তা দিয়ে ডক্টর দেখাবে। তাকে দেখাবার মতো আর কেউ রইল না। নিজেকে বাঁচাতে হলেও কিছু একটা কাজ করতে হবে। তার আগে সুস্থ হয়ে নেওয়াটা অধিক জরুরি। 7-5 ভাবতে ভাবতে হসপিটালে এসেছে ঋতু। ডক্টর তাকে কতগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করে রিপোর্টের জন্য করিডোরে বসে অপেক্ষা করতে লাগল। সবার মতো তার এত তাড়া নেই, নিজের কোনো সঠিক গন্তব্য নেই। গা ছাড়া ভাবে বসে পড়ল হসপিটালে রাখা একটি চেয়ারে। হঠাৎ দেখতে পেল ছোট্ট অসুস্থ একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে একমা কান্না করতে করতে দ্রুত ডক্টরের কেবিনের দিকে ছুটছে। যা দেখে আবিদার কথা খুব মনে পড়ছে তার, বুকটা হাহাকার করছে আজ। কেমন আছে ছোট্ট মেয়েটা? তার করা কর্মের ভুক্তভোগী আবিদাও। তারার জন্যই তো ছোট্ট মেয়েটা বঞ্চিত হয়েছে মায়ের আদর থেকে। কেমন মা ছিল সে? আসার কিছু সময় আগেও তো মেয়েটাকে খুব মেরেছিল। কখনো ওইভাবে যত্ন নেওয়া হয়নি মেয়েটার। আজ বড্ড বুকটা পুড়ছে ঋতুর। একটু মেয়েটাকে বুকে জড়িয়ে নিবার জন্য বুকটা তীব্র হাহাকার করছে। অথচ আজ মেয়েটা তার থেকে কত দূরে। মেয়েটা কেমন আছে খোঁজ অবধি জানা নেই তার। নিজেকে নিজের ঘৃণা হচ্ছে। ছি, কেমন মা আমি! মা হবার কোনো যোগ্যতা নেই আমার। আমি মা হিসেবেও চরমভাবে ব্যর্থ। পরক্ষণে জসিমের প্রতি তীব্র ক্রোধ মাথা চাপা দিল। নিজ হাতে খুন করতে ইচ্ছে করে মানুষরূপী জানো আর তাকে। কিন্তু মানুষ চাইলেও সব ইচ্ছে পূরণ করতে পারে না। যদি তার ডাকে সাড়া না দিত তবে জীবন অন্য রকম হতো তার। তার ধোঁকায় পড়েই তো জীবন থেকে সবকিছু হারিয়েছে সে। আজ শুধু নিজের বলতে আফসোস আর দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছে মেয়েটা। সৃষ্টিকর্তার নিকট বারংবার বলছে, তার থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া পুরুষটির নির্মম মৃত্যু হোক। ওদের মতো মানুষ পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। কে জানে সৃষ্টিকর্তা শুনল কি না সন্তানহারা এক অভাগী মায়ের করুণ আর্তনাদ। দুপুর গড়িয়ে বিকেলের আভা ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। এরই মধ্যে একজন নার্স দ্রুত পায়ে তার নিকট এসে প্রশ্ন করল, আপনি মিস ঋতু? জি। আপনার সব রিপোর্ট রেডি ম্যাম। সেগুলো নিয়ে দ্রুত ডক্টরের কেবিনে চলে যান। কথা শেষ করেই আবার দ্রুত ঝড়ের গতিতে চলে গেল নার্সটি। ঋতুকে কিছু জিজ্ঞেস করার সময়টুকু অবধি দিল না। এরা সবাই বিজি, অহেতুক কারো একটু দুদণ্ড সময় নেই কারো খোঁজ নিবার। ঋতুর মনটা ভীষণ ছটফট করছে রিপোর্টে কি আছে জানার জন্য।
ভিতর থেকে অস্থিরতা কাজ করছে তার। রিপোর্ট নিয়ে ডক্টরের সামনে বসে আছে ঋতু। ডক্টর কপালে ভাঁজ ফেলে অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবগুলো রিপোর্ট, যা দেখে ঋতু ভীষণ নার্ভাস ফিল করছে। তার বুকের ধুকপুকানি বেড়ে গিয়েছে। চিন্তিত হয়ে ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে ঋতু। ডক্টর চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশ কণ্ঠে বলল, মিস ঋতু, আপনার সাথে কেউ আসেনি? না ডক্টর, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলার আমাকে বলুন। ডক্টর কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার অবস্থা খুবই শোচনীয় ঋতু। আপনার রিপোর্ট খুবই খারাপ। আরও আগে আসা উচিত ছিল আপনার। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, যা সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়ছে। ডক্টরে কথা শুনে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঋতু। ঋতুর চারপাশে যেন প্রতিধ্বনি হচ্ছে, আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। মুহূর্তেই মস্তিষ্ক যেন অচল হয়ে গেল। বিশাল এই আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়ল। শরীরে হিমশীতল কিছু প্রবেশ করল, সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল তার। ঋতুর মনে হচ্ছে পায়ের তলা থেকে মাটিটুকু যেন সরে গিয়েছে। আবার মনে হচ্ছে শূন্যে ভাসছে সে। মস্তিষ্ক যেন জানান দিচ্ছে বারংবার, তোর সময় ফুরিয়ে গিয়েছে ঋতু। তোকে আর পৃথিবীর মাটি চায় না। ডক্টর বুঝতে পারল ঋতুর মনের অবস্থা। উনি ঋতুকে ঠান্ডা হতে বলল। ঋতু ধাম করে চেয়ারে বসে পড়ল। ডক্টর পুনরায় আবার বলল, শুনুন, এভাবে ভেঙে পড়লে চলবে না। মনে সাহস রাখুন। মন শক্ত করতে পারলে অল্পতে শরীর খারাপ হবে না। যে কদিন বেঁচে আছেন নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আপনার। আর আপনি মানসিকভাবে ভেঙে পড়লে তো চলবে না মিস। ডক্টরের কথা শুনে ঋতুর মাঝে কোনো ভাবভঙ্গি পরিবর্তন হল না। সে ফাঁকা মস্তিষ্কে জিজ্ঞেস করল, এর কোনো চিকিৎসা নেই ডক্টর? বাংলাদেশে ভালো চিকিৎসা নেই। আপনার যে অবস্থা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তবে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এতে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক 8-10 লাখ টাকা তো লাগবেই। আমার কাছে এত টাকা নেই ডক্টর। তবে কি আর বেশি দিন বাঁচব না আমি? আমার হাতে কিছু করার নেই ঋতু। বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন। উপরওয়ালা চাইলে সুস্থ হতেও পারেন। আপাতত আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন। এদিকে জসিম নতুন বাইক কিনে মনের আনন্দে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছে। আজই ছেলে মেয়ে ও শিলাকে নিয়ে আসবে ঢাকায়। ব্যবসার ঝামেলার জন্য যেতে পারেনি এতদিন। ঝামেলা না হলে সেই কবেই যেত সে। মনটা যেন সারাক্ষণ তার শালা শিলা করছে। পুরুষের কাছে টাকাই সব। আগে টাকা ছিল না, কেউ তাকে 2 পয়সার দাম দিত না মানুষ। আজ টাকা আছে, সবাই তাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। অথচ আসল টাকাটা কার কেউ জানবার প্রয়োজনবোধ করল না। বর্তমান সমাজে যার হাতে টাকা, ক্ষমতা তার। পৃথিবীতে এত সুখময় কেন? জসিমর নিকট সবকিছু রঙিন মনে হচ্ছে। দ্রুত ব্যাগ ভর্তি ফলমূল, বিভিন্ন দামি দামি জিনিসপে কিনে নতুন জামাইয়ের মতো ভাব নিয়ে বাইক স্টার্ট দিল জসিম। সবার জীবন থেকে 7-7টি মাস কেটে গেল। এরই মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আবিদের ছোট্ট দোকানটা এখন অনেক বড় হয়েছে। তার ব্যবসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ছোট্ট দোকানটা চেঞ্জ করে অনেক বড় দোকান নিয়েছে আবিদ। নিজের কাজের পাশাপাশি এখন 2 জন কর্মচারীও রেখেছে দোকানে। কেননা বড় দোকান একা সামলানো যায় না। নিজে সৎ থেকে হালাল টাকা দিয়ে কিছু শুরু করলে নিশ্চয়ই আল্লাহ তাতে বরকত ঢেলে দেয়। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। প্রতিদিনের মতো আজও আবিদ নাস্তা খেয়ে দোকানে যাবার জন্য রেডি হচ্ছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য হঠাৎ শরীর ভালো যাচ্ছে না তার। গতকাল রাত থেকে জ্বর, গলা ব্যথা, শরীর চলছে না যেন। তবুও একবার দোকানে গিয়ে কর্মচারীদের কাজ বুঝিয়ে আসা দরকার। এরই মধ্যে ফারিহা আবিদের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসলো। আবিদকে রেডি হতে দেখে মৃদু রাগ দেখিয়ে বলল, কি ব্যাপার, রেডি হয়ে কই যাচ্ছ? কই আর যাব, দোকানে। আবিদের ভাব শীতল ওর শুনে রেগে গেল ফারিহা। পুনরায় কণ্ঠে রাগ মিশ্রিত করে বলল, তোমার শরীরে প্রচুর জ্বর, এই নিয়ে দোকানে যাবে মানে? মধ্যবিত্তদের এতটুকু শরীর খারাপে কিছু হয় না। এরা সব সিচুয়েশনে নিজেকে সামলে নিতে জানে। আমার দোকানে কাজ আছে ফারিহা, তবে তাড়াতাড়ি চলে আসবো, রাগ করো না কেমন? ফারিহা দুধের গ্লাসটা টেবিলের উপরে রেখে হঠাৎ আবিদকে পিছন থেকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আমার এত টাকা চাই না। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কাজে যেতে হবে না। আগে সুস্থ হও, পরে সব হবে। কি করছো ফারিহা? যেতে দেও প্লিজ। শুনল না ফারিহা। সে পুনরায় আরও একটু হাতের বাঁধন শক্ত করে ধরে আবেগী কণ্ঠে বলল, না দিব না। যাবে না মানে যাবে না তুমি? আবিদ হাসল।
বউয়ের এমন আবেগময় আবদার কি উপেক্ষা করা যায়? হয়তো যায়, তবে আবিদ পারল না। মেয়েটা তাকে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশিই ভালোবাসে। মাঝে মাঝে আবিদ চিন্তিত হয়, আনমনে ভাবে তখন, আসলেই কি এতটা ভালোবাসা পাবার যোগ্য সে? এই মানুষটাকে কষ্ট দিতে মন সায় দিল না তার। আবিদ এক হাতে ফারিহাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা যাব না, এবার খুশি তো? খুব বেশি খুশি হয়েছি। আবিদকে চট করে ছেড়ে দুধের গ্লাসটা আবিদের হাতে তুলে দিয়ে ফারিহা বলল, নেও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নেও। আবিদ বাধ্য ছেলের মতো খেয়ে নিল। ফারিহা ব্যস্ত হয়ে বিছনা ঠিক করছে, সেদিকে আবিদ মুগ্ধ একদৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটাকে যত দেখে তত মায়া হচ্ছে আবিদের। ফারিহার ছোট ছোট শাসন, কেয়ার, রাগ, অভিমান, আবদারগুলো আবিদ বেশ উপভোগ করে সে। এই মেয়েটা তাদের গোটা জীর্ণ শীর্ণ ভেঙে যাওয়া পরিবারকে পুনরায় নতুন প্রাণ দিয়েছে। নিস্তেজ হয়ে যাওয়া প্রাণগুলোকে মন খুলে হাসতে শিখিয়েছে। হঠাৎ আবিদের চোখে চোখ পড়তেই দুজনার দৃষ্টি এক হয়ে গেল। আবিদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল ফারিহা। আবিদ বুঝতে পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর গিয়ে বিছানায় গা এলিয়ে আর চোখে বারবার দেখছে ফারিহাকে। হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত নারীদের নিকট রয়েছে অসীম ক্ষমতা। একজন নারী যেমন একটি পুরুষকে নিমিষেই ভেঙে গুড়িয়ে দিতে পারে, ঠিক তেমনি কোনো এক মহিয়সী নারী ভেঙে যাওয়া পুরুষটিকে যত্ন করে নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তাকে পুনরায় উজ্জীবিত করতে পারে। কেননা বেশিরভাগ পুরুষ মানুষ হল ভালোবাসার কাঙাল। ঘরে বাইরে হয়রান হয়ে এরা একটু শান্তি খুঁজে, একটু মানসিক শান্তি খোঁজে, আর কিচ্ছুটি না। তবে একবার সেই মানসিক শান্তিটা পেয়ে গেলে সেই জায়গাটা আর হারাতে চায় না, নিজের সবটা জুড়ে দেয় সেই জায়গাটায়। তখন পুরুষটি হয়ে উঠে ওপর মানুষটির উপরে সম্পূর্ণ নির্ভরশীল। পুরুষ মানুষ অনেকটা চাপা স্বভাবেরও বটে। এরা চায় কেউ একজন আসুক, নিজ থেকে তার না বলা অনুভূতিগুলো বুঝুক, তাকে সবার থেকে আলাদাভাবে মূল্যায়ন করুক। এদের একটু নিজ থেকে যত্ন করে ভালোবাসলে নিজেকে বিলীন করে দিতে পারে। জীবনে সঠিক জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। সঠিক মানুষের কাছে সবাই অতি মূল্যবান। অনেক সময় দেখা যায় তুচ্ছতাচ্ছিল্য করে ফেলে যাওয়া মানুষটাকেও কেউ অতি মূল্যবান ভেবে বুকে টেনে নেয়। মানুষটা তার কাছে হয় পৃথিবীর সব থেকে দামি উপহার। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যেন একটু অযত্ন করলেই মহা ক্ষতি হয়ে যাবে। তেমনি ফারিহা নিজ থেকে যত্ন ও ভালোবাসা দিয়ে আবিদের মনে জায়গা করে নিয়েছে। নিজের অধিকার নিজেই আদায় করে নিচ্ছে। এখন আবিদ ও ফারিহার মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমে আবিদ ফারিহার থেকে নিজেকে গুটিয়ে নিত। তীক্ষ্ণ বুদ্ধিমতী ফারিহা বুঝলেও না বুঝে ব্যাপারগুলো এড়িয়ে যেত। একবার ভয়ঙ্করভাবে ভেঙে যাওয়া মানুষগুলো কি এত সহজে কাউকে পুনরায় আবার নতুনভাবে ভালোবাসতে পারে? না, পারে না খুব সহজে। একবার আঘাতপ্রাপ্ত মানুষগুলোর যে ভয় হয় পুনরায় অন্য কাউকে বিশ্বাস করতে, তবে এদের সঠিক যত্ন নিলে তারাও পুনরায় উজ্জীবিত হয়ে প্রাণসঞ্চার হতে পারে। ফারিহা বুঝত নিজ থেকে এসব নিয়ে ঝামেলা না করে আবিদকে সময় দিয়েছে সে, একটু একটু করে আবিদের সাথে মিশেছে সে। যদিও আবিদ কখনো প্রকাশ করছে না তার মনের অনুভূতি, তবে ভেঙে যাওয়া মানুষটা পুনরায় আবার কাউকে ফিল করছে। ভালোবাসি সব সময় মুখে মুখে বলতে হয় না, তার কাজকর্মের মাধ্যমে ফুটে উঠে অপর মানুষটা তার কতখানি জুড়ে রয়েছে। ফারিহা রুম গুছিয়ে রুম থেকে চলে আসার জন্য পা বাড়াতেই আবিদ উঠে তার হাত ধরে ফেলল। হকচকিয়ে গেল ফারিহা, নিজেকে ছাড়াতে বলল, কি হচ্ছেটা কি? ছাড়ুন, আমার কাজ আছে এখনো। না ছাড়ব না তো। এত দূর করছো কেন? একটু বসো আমার পাশে। দূরে থাকবো না তো কি করব? আপনি তো আমাকে ভালোবাসেন না, এখন অবধি একটা বার বললেন না ভালোবাসি। একরাশ অভিমান নিয়ে বলল ফারিহা। আবিদ ফারিহাকে নিজের পাশে বসিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না তার মানে এই নয় আমি তোমাকে ঘৃণা করি। তুমি আমার কাছে কাছে থাকলে আমার ভালো লাগে, তোমার স্পর্শগুলো বারবার পেতে ইচ্ছে করে, তোমার হাজারটা কথা মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে, তার মানে আপনিও আমাকে ভালোবাসেন। মুখে একবার বললে কি এমন ক্ষতি হয়? বলুন না একবার ভালোবাসি। উচ্ছ্বাস নিয়ে বলল ফারিহা। ভালোবাসি শব্দটা আমি খুব ভয় পাই ফারিহা। এটা বললে যদি তুমিও হারিয়ে যাও সবার মতো করে, নতুন করে কাউকে হারিয়ে পুনরায় বাঁচার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই আমার। এটা না বললে কি হয় না? আবিদের সহজ স্বীকার উক্তি শুনে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ফারিহা। সব মেয়ে চায় তার প্রিয় পুরুষের মুখ থেকে কারণে অকারণে ভালোবাসি কথাটা শুনতে, অথচ মানুষটা মোচকাবে তাও ভাঙবে না। ভালোবাসে অথচ মুখে বলবে না।
ফারিহা নিরুয়ার দেখে আবিদ ফারিহার গাল ছুঁয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? না তেমন কিছু না, বলো তুমি, আমি শুনছি। আবিদ বিছানায় শুয়ে পড়ল, তারপরে হাই তুলতে তুলতে বলল, থাক, বলতে হবে না, আমার মাথাটা ব্যথা করছে ভীষণ। একটু মাথায় হাত বুলিয়ে দিবে? ফারিহা মুচকি হেসে বিনাবাক্যে পরম যত্ন করে আবিদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবিদ চোখ বন্ধ করে অনুভব করছে ফারিহার স্পর্শ। মিনিট 10 পরেই আবিদের সারা শব্দ না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে ফারিহা আবিদের কপালে হুট করে একটা ভালোবাসার পরশ কপালে ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার প্রিয়তম। আবিদ সজাগ ছিল। ফারিহা লজ্জা পাবে ভেবে চোখ খুলল না। তার ভিতরটা জুড়ে এক অজানা ভালো লাগায় ছেয়ে গেল নিমিষেই। কালো মেয়েগুলো বোধহয় হাসবেন্ডকে একটু বেশিই ভালোবাসে বলে মনে হচ্ছে আবিদের নিকট। সেই সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাল তার জীবনের সাথে এমন একটা মানুষকে জুইরে দিবার জন্য। ফারিহা আরও কিছুক্ষণ আবিদের দিকে তাকিয়ে থেকে সাবধানী পায়ে রুম থেকে বেরিয়ে আসলো শাশুড়ির রুমে। আবিদা এখনও ঘুমাচ্ছে। সুমনা বেগম এতক্ষণ কুরআন তিলাওয়াত করছিল। ফারিহাকে দেখে বন্ধ করল পড়া, তারপর মৃদু হেসে বলল, আয় মা, আমার কাছে এসে বস, আমার তিলাওয়াত শেষ হয়েছে। ফারিহা মৃদু হেসে শাশুড়ির নিকট গিয়ে বসল। তারপরে দুজন মিলে এটা সেটা বলছে আর খিলখিল করে হাসছে। যে হাসির শব্দ আবিদের কান অবধি পৌঁছাল। মায়ের হাসি খুশি মুখশ্রী দেখে মনে মনে তৃপ্তির ঢেকুর গিলল আবিদ। সুমনা বেগমের শরীর আগের তুলনায় অনেকটা বেশিই সুস্থ। শুধু ঔষধ আর ডক্টর দেখালেই হয় না, সঠিক যত্ন নিতে হয় অসুস্থ মানুষকে। ফারিহা মায়ের মতো করে শাশুড়ির যত্ন নিয়ে সুস্থ করে তুলেছে। জসিম শিলার সাথে দিব্যি সংসার করছে। সেদিনই শিলাকে নিয়ে এসেছে নিজের কাছে। তার জীবনে কোনো কিছু অভাব নেই আর। এত সুখের ভিতরে হঠাৎ 8 বছরের বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে গেল। আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে মেয়েটা। কত ডক্টর দেখাচ্ছে, কেউ রোগ নির্ণয় করতে পারছে না। জসিম নিজের দোকানে যাবার আগে মেয়ের রুমে আসল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্নেহতুর হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার করুণ মুখ তার ভিতরটা নড়বড়ে করে দেয়। বাবা, যতই খারাপ হোক মেয়েদের একটু বেশিই ভালোবাসে। মাঝে মাঝে মনে হচ্ছে তার করা পাপের শাস্তি এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়েটা পাচ্ছে। আল্লাহর নিকট ক্ষমা চায় বারংবার। মন প্রাণে চায় তার মেয়েটা সুস্থ হোক। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জসিম, অতঃপর কোমল কণ্ঠে মেয়ে কে ডাকল, আম্মা। চোখ দুটো খুলল ছোট্ট জিনিয়া। বাবার মুখের দিকে তাকিয়ে হাসল মলিন মুখে। জসিম পুনরায় আবার বলল, আমি দোকানে যাচ্ছি আম্মা। তোমার জন্য কি আনবো বলো? বাবা আজ গরুর মাংস আনবে, আমার খুব খেতে ইচ্ছে করে। জসিম মেয়ের কপালে চুমু খেয়ে হেসে বলল, আচ্ছা আম্মা, আমার মা যখন বলছে অবশ্যই আনব। আমি এবার যাই। জিনিয়া মাথা দুলিয়ে সম্মতি দিল। জসিম রুম থেকে বেরিয়ে পড়ল, আবার একবার পিছনে তাকিয়ে দেখল মেয়েকে। অতঃপর দোকানে গেল। না, এখানেও ভালো লাগছে না তার। শিলার সাথে একটু কথা বলে নিল। দোকানের কর্মচারীদের সবকিছু দেখিয়ে বাজারে গেল জসিম। আজ কেমন যেন মনটা ছটফট করছে তার। তাই তাড়াতাড়ি বাজার করে বাসায় যাবে। মেয়েকে নিয়ে গরুর মাংস দিয়ে একসাথে দুপুরে ভাত খাবে। দেরি না করে খুশি মনে ছেলে মেয়েদের পছন্দ মতো ব্যাগ ভর্তি বাজার করে বাইক স্টার্ট দিল জসিম। কিছু দূর যেতেই ফোনটা বেজে উঠল তার। বাইক একপাশে থামিয়ে ফোন হাতে নিয়ে দেখল এক কর্মচারী, রহমান আলীর ফোন। যা দেখে বিরক্ত হল জসিম। মুখ দিয়ে বেরিয়ে আসলো অকথ্য গালাগালি। একটু আগে সবকিছু বুঝিয়ে দিয়ে আসতে না আসতেই ফোন দেওয়া শুরু তাদের। ক্রোধিত হয়ে ফোন রিসিভ করে কিছু কটুকথা শোনার আগেই ওপাশ থেকে মানুষের হইচই কানে আসলো জসিমের। সে ব্যস্ত হয়ে বলল, হ্যালো। হ্যালো রহমান, কি হয়েছে? কোথায় তুই? স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। আমাদের মার্কেটে আগুন লেগেছে। সব পুড়ে যাচ্ছে স্যার, সব পুড়ে যাচ্ছে। মুহূর্তেই মুখটা বিষণ্ণতায় ছেয়ে গেল। আতঙ্কিত হয়ে মাথায় হাত রাখল জসিম। তার কত সাধনার পরে গড়ে তোলা এই ব্যবসা, এভাবে সব পুড়ে ছাই হয়ে যাবে? না না, এ হতে পারে না। তাকে কিছু একটা করতেই হবে। হিতাহিত জ্ঞান হারিয়ে জসিম দ্রুত ফুল স্পিডে বাইক স্টার্ট দিল। হুট করে কোথা থেকে একটা ট্রাকের মুখোমুখি হয়ে ধাক্কা খেয়ে পুনরায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ল জসিম। আকাশপাতাল একটা চিৎকার হল, আল্লাহ গো! মুহূর্তেই জসিমের দেহ থেকে প্রাণপাখি উড়ে গেল ওই দূর আকাশে। ঘটনা এত দ্রুত হল কেউ কিছু বুঝার আগেই রাস্তার সাথে সে গেল জসিম। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল জসিমের নিস্তেজ হওয়া দেহখানা। মেয়ের সাথে গরুর মাংস দিয়ে ভাত আর খাওয়া হল না।
চিরবিদায় নিয়ে চলে গেল জসিম। রাস্তা টকটকে লাল রঙে মাখামাখি। এমন নির্মম মৃত্যু দেখে আতঙ্কিত মানুষ। চেহারা থেতলে গিয়েছে, মাথার মগজ ছিটকে গিয়েছে দূরে, পেট ফেটে নাড়িভুড়ি আলাদা হয়ে গিয়েছে। মানুষটা শনাক্ত অবধি করতে পারছে না কেউ। মুহূর্তেই পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষজন জড়ো হল রাস্তায়। বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের কিনারায় বসে আছে ঋতু। নাক দিকে রক্ত পড়ছে আর এক হাত দিয়ে মুছছে। অপর হাতে রয়েছে একটা থালা। পরনে ময়লা, রক্তে ভরপুর বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া একখানা কাপড়, যা দেখে অনেক বড় ঘরের ভদ্রলোকে নাক ছিটকিয়ে চলে যায়। কেউ কেউ দয়া করে 2 পয়সা দিয়েও যায়। সবকিছু হারিয়ে আজ তার স্থান হয়েছে রাস্তায়। উন্নত চিকিৎসার অভাবে শরীরে শুধু হাড্ডিগুলো আর নিঃশ্বাসটা রয়ে গিয়েছে। নিজের কাছে যতটুকু সম্বল ছিল নিজের চিকিৎসার জন্য খরচ করেছে ঋতু। তাতে কিছুই হলো না। টাকা নেই, কাজ করার শক্তি নেই, একেবারে নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে মেয়েটা। 4 মাস হয়েছে ঢাকা শহর ছেড়ে বরিশাল এসেছে। এই বাস স্ট্যান্ডই থাকছে সে। মানুষ দয়া করে কিছু দিলে তবেই পেটে পড়ে, না হয় না খেয়ে থাকতে হয় সারাদিন। ঋতুর মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সমস্ত কষ্ট দিয়ে দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছে। একটা বাস এসে থেমেছে মায়ে। মানুষজন আসছে যাচ্ছে। ঋতু চারপাশে তাকিয়ে মানুষজনের নিকট কিছু টাকা চাইছে। কেউ খুচরো টাকা দিচ্ছে, কেউ বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে নিজের ভাগ্যের উপর খুব মায়া হয়। কি জীবন কি হয়ে গেল তার! চারপাশে এত এত মানুষ অথচ তার আপন বলতে কেউ নেই। কতবার নিজেকে শেষ করতে গিয়েও মস্তিষ্ক তাকে বাঁচিয়ে দিচ্ছে। ঋতু জানে আত্মহত্যা মহাপাপ, তাই তো বাঁচিয়ে রেখেছে নিজেকে। পৃথিবীতে তো তার এতটুকু শান্তি মিলল না। মরার পরে কি একটু শান্তির আশা করবে না সে? এজন্যই তো আজও দেহটা পড়ে রয়েছে তিক্ত পৃথিবীতে। না হয় সেই কবেই শেষ করে দিত নিজেকে। দুপুর গড়িয়ে গিয়েছে, এই অবধি পেটে কিছু পড়েনি। এখন খুব ক্ষুধা লাগছে, সাথে জল তৃষ্ণা। আজকে যা পেয়েছে থালা থেকে উঠিয়ে হাতের মুঠোয় গুজে নিল কয়েকটি কাগজের নোট। এই কাগজের টাকাগুলোরই যত মূল্য পৃথিবীতে। অতঃপর অচল দেহটা টেনেটুনে লাঠিতে ভর করে সামনের দিকে একটা টং দোকানে যাচ্ছে। দূর থেকে মানুষের ভিড়, কেউ চা, সিগারেট, পান খাচ্ছে, কেউ বা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। ঋতু এগিয়ে যেতেই চোখ পড়ল টিভির দিকে। মুহূর্তেই কানে আসছে একজন সাংবাদিক মহিলা ব্রেকিং নিউজ দেখাচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, গতকাল টেকনিক্যাল রোডে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষণের ফলে এক যুবকের নির্মমভাবে প্রাণ গেল। পুলিশ 24 ঘণ্টা তদন্ত করে লোকটির পরিচয় নিশ্চিত হলেন। লোকটির নাম জসিম, পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, দেশের বাড়ি বরিশাল। কিছুক্ষণ আগে পুলিশ তার মৃত্যুদেহ তার স্ত্রী, সন্তানের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। পরমুহূর্তেই ভিডিও ফুটেজ আসলো, যাতে নির্মম কিছু দৃশ্য দেখা যাচ্ছে। তবে লোকটির অনুমান করা যাচ্ছে না। তার পাশেই জসিমের ছোট্ট একটি পুরনো ছবি ভেসে আসলো। দোকানের লোকজন হা হুতাশ করে একজন আরেকজনকে বলছে, ইসস, কি মৃত্যু দেখছ ভাই! লোকটার কি কষ্টটাই না হয়েছে! শান্তিতে মরবারও পারল না। আল্লাহ ক্ষমা করুক। হঠাৎ ঋতু গলা ফাটিয়ে উচ্চ স্বরে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার, আল্লাহর বিচার। পৃথিবী থেকে একটা কীটপতঙ্গ দূর হল, উদ্ধৃতি চিহ্ন। কথা শেষ করে হাসল ঋতু। মুখে কি স্নিগ্ধ, প্রশান্তির হাসি। পরমুহূর্তেই নিজের হাতে থাকা টাকাগুলো নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। আজ এগুলো খুশি হয়ে মসজিদে দান করে দিবে বলে। নিজের ক্ষুধা যেন উবে গেছে, গায়ে অদ্ভুত একটি শক্তি অনুভব করছে ঋতু। সে লাঠি ছাড়াই হাসি মুখে দৌড়াচ্ছে। দোকানে থাকা মানুষগুলো অবাক হয়ে দেখছে ঋতুকে। কারো মৃত্যু খবর শুনে কেউ এভাবে হাসে? নিশ্চয়ই মেয়েটা পাগল। লোকগুলো আর বুঝল না ঠিক কতটা কষ্ট দিলে, তার থেকে কতটা ব্যথা পেলে একটা মানুষের নির্মম মৃত্যু সংবাদ শুনে কেউ এতটা খুশি হয়। অ্যাম্বুলেন্স করে জসিমের লাশ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে দাফন করার জন্য। বাড়িতে লোকজনের বেশ আনাগোনা। মানুষ আসছে যাচ্ছে, কেউ বা হা হুতাশ করছে, কেউ বা নিন্দা করছে। লাশের পাশে বসে গুনগুন করে কাঁদছে শিলা। তার কান্না দেখে ছেলে মেয়ে দুটোও কাঁদছে। সুখ নামক জিনিস তার ভাগ্যে হয়তো সৃষ্টিকর্তা দেয়নি। সংসার জীবনে জসিম ছিল বড্ড উদাসীন, অন্য নারীতে আসক্ত। তারপরও সবকিছু মেনে নিয়েছে শিলা। ছেলে মেয়ে দুটোর মুখের পানে তাকিয়ে আস্ত জীবনটা পড়ে রইল বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হয়ে এক অমানুষের সাথে। সবকিছু ছেড়ে ছুড়ে যেই না মানুষটা তাকে একটু ভালোবাসল, অমনি দুনিয়া থেকে গত হলো মানুষটা।
একটু ভালো থাকার জন্যই তো সে স্বার্থপর হয়ে জসিমের সমস্ত অন্যায় মেনে নিয়েছে। ভালো আর থাকল কই, একটু সুখের মুখ দেখার আগেই তো স্বামী নামক মানুষটি তাকে একা করে চিরবিদায় নিল। তবে কি কাউকে ঠকিয়ে মানুষ বেশি দিন সুখী হতে পারে না? না, পারে না। সাময়িক সময়ের জন্য সুখ মিললেও এই সুখ চিরস্থায়ী হয় না। কারো সুখ শান্তি ছিনিয়ে নিয়ে কাউকে ঠকিয়ে কশ্চিনকালেও কেউ সুখী হতে পারে না। হঠাৎ মানুষের ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে এলাকার এক বৃদ্ধা মুরব্বী আসল। জসিমের নিথর হয়ে পড়ে থাকা শরীরটা দেখে আফসোসের স্বরে বলল, বেশি চেতলে আল্লাহ দুনিয়ায় হেগো বেশি দিন রাহে না। আল্লাহর বিচার আছে, বিচার আছে। খুব বেশি উড়াল দিছিলা, তয় আল্লাহ ঠাস কইরা পাখনা ছিইরা দেশে। এইবার কবরে গিয়ে যৎখুশি উইরা বেরাও বাঁচা। বৃদ্ধা পুরুষটির কথা শুনে বুকটা ভারী হয়ে গেল শিলার। মানুষটা যেমনই ছিল না কেন তার তো অর্ধাঙ্গিন। এই মৃত্যু মানুষটাকে নিয়ে এসব শুনতে বড্ড খারাপ লাগছে তার। মুহূর্তে কেউ কেউ বৃদ্ধার সাথে তাল মিলিয়ে মানুষ এটা সেটা বলছে, কেউ বা নীরব দর্শক হয়ে শুনছে। মৃত্যু ব্যক্তির লাশের সামনে বসে মানুষের এমন আলোচনা সমালোচনা দেখে তাজ্জব বনে গেল একজন আলেম। উনি সবার উদ্দেশ্য করে বলল, আপনারা দয়া করে চুপ থাকুন। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছে আমরা কেউ জানি না। যার মৃত্যু যেভাবে ভাগ্যে লেখা আছে সেভাবে হবেই। কে নিষ্পাপ কে গুনাহগার একমাত্র উপরওয়ালা বলতে পারেন। তাই এসব বলে নিজের কাঁধে গুনার পাল্লা ভারী করবেন না। এসব আলোচনা বন্ধ করুন, সম্ভব হলে দোয়া করুন তার জন্য। হুজুরের কথা শুনে সাময়িক সময়ের জন্য চুপ করল উপস্থিত সবাই। অতঃপর বিকেলে 4টায় জসিমের জানাজা নামাজ পড়ে কবরস্থানে লাশ দাফন করা হল। লাশ রেখে যে যার ঘরে ফিরল, শুধু অন্ধকার কবরে পড়ে রইল জসিম। শুভ্রময় সকাল, রৌদ্রময় প্রকৃতি। ফারিহা এখনও ঘুমাচ্ছে। গতকাল রাতে রাত জেগে পড়ার ফলে দু চোখ ভর্তি ঘুম টইটম্বুর। পড়ালেখা নিয়ে কারো কোনো আপই নেই। আবিদ চায় ফারিহার যত ইচ্ছে পড়ুক। সে পড়াবে ফারিহাকে, বিনিময়ে তার সন্তানরা শিক্ষিত আদর্শ একজন মা পাবে। রোদের তেজ তীব্র থেকে তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে ধরনীর বুকে। যা জানালার পর্দা বেদ করে এক ফালি রোদ এসে চোখে মুখে আছড়ে পড়ল ফারিহার। সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেলল মেয়েটা। আস্তে ধীরে চোখ খুলতেই লাফ দিয়ে বসে পড়ল। চারপাশে রোদে ভরপুর, তার মানে বেলা অনেক হয়েছে। এতক্ষণ কিভাবে ঘুমালো সে? আজ তার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু, অথচ সে মায় উঠল, কেউ ডাকল না অবধি। কতকাজ বাকি তার, কখন কি করবে সে? মোবাইল হাতে নিয়ে সময় দেখল। সময় 8:03। আর কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটে গেল ফারিহা। রান্নাঘরে এসে দেখতে পেল সুমনা বেগম নাস্তা তৈরি করছে আর আবিদ তাকে এটা সেটা করে সাহায্য করছে। তা দেখে বিস্মিত চোখে ব্যস্ত কণ্ঠে ফারিহা বলল, এগুলো কি করছেন আম্মা? আপনি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে আসলেন কেন? আমাকে ডাকলেই তো হতো। আমি বেশ সুস্থ আছি মা, এত ব্যস্ত হতে হবে না তোকে। প্রতিদিন তো তুই এক হাতে সবকিছু করিস। আমি না হয় তোর পরীক্ষার কদিন একটু কষ্ট করলাম। মেয়ের জন্য এতটুকু তো করতেই পারি মা। তবুও আপনি একা এত কষ্ট করতে গেলেন কেন আম্মা? আসলে কাল অনেক রাত অবধি পড়েছি তো তাই উঠতে পারিনি। অপরাধীর মতো মাথা নত করে বলল ফারিহা। যা দেখে সুমনা বেগম হেসে ফেলল। তারপর আহ্লাদী কণ্ঠে বলল, পাগলি মেয়ে, এত কৈফিয়ত দিতে হবে না তোকে। যা তোর মেয়েকে নিয়ে খেতে বস, আমার রান্না শেষ। ফারিহা আর দেরি করল না, আবিদাকে ঘুম থেকে ডাকতে গেল। শাশুড়ির আচরণে মনে মনে ভীষণ খুশি হয়েছে ফারিহা। ভাগ্যক্রমে এমন একটি ফ্যামিলি পেয়েছে সে। আগে নিজের ভাগ্যকে নিয়ে কত আফসোস করত সে, এখন আর কোনো আক্ষেপ নেই তার। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে তার। ফারিহার যাওয়ার দিকে তাকিয়ে রইল আবিদ। সেই নীরব দর্শক হয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনল। এরা বউ শাশুড়ি এমন একটা ভাব দেখাচ্ছে, এখানে যে তৃতীয় একজনার উপস্থিতি রয়েছে তা যেন তাদের চোখেই পড়ছে না। কেউ তাকে পাওয়া দিচ্ছে না। এরই মধ্যে সুমনা বেগম ধমকের সুরে বলল, কিরে তুই এখানে এমন দাঁড়িয়ে আছিস কেন? রুটিগুলো নিয়ে টেবিলের উপরে রাখো যা। মায়ের ধমক শুনে আবিদের নিজেকে মনে হচ্ছে এদের বেতনভুক্ত কাজের লোক সে। আবার কিছু একটা মনে করে হাসল আবিদ। তারপর সবাই একসাথে খেতে বসল। ফারিহা নিজে খাচ্ছে, সাথে আবিদাকে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে একজন মাতার সন্তানকে অতি আদর করে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছে। সেই দিকে তাকিয়ে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে আবিদের। তার ছোট্ট পরিবারে সীমাহীন অর্থের অভাব থাকলেও সুখের কোনো কমতি নেই। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল আবিদ। আবিদ ও ফারিহা দুজন রেডি হয়ে একসাথে বাসা থেকে বেরিয়ে পড়ল। ফারিহার সাথে রিকশা করে পরীক্ষার,
হলো অবধি এসেছে আবিদ। এক্সাম কেমন না কেমন হয় এ নিয়ে ফারিহা ভীষণ নার্ভাস ফিল করছে। চোখে মুখে চিন্তা ছাপ। তা দেখে আবিদ ফারিহার কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন ফারিহা? ভয়ের কি আছে বোকা, একদম চিন্তা করো না তো। হাবিজাবি চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে লিখবে, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে তোমার। ফারিহা এতটুকুতেই যেন ভরসা পেল। খারাপ সময় কিংবা ভালো সময় এমন একটা ভরসার হাত সবারই প্রয়োজন হয়। দিন শেষে প্রিয় একজন মানুষ খুবই প্রয়োজন হয়, যার কাছে কিছু মুখে বলতে হয় না, অনায়াসেই মানুষটা সবকিছু বুঝে যায়। ফারিহা ভিতরটা শিহরিত হচ্ছে বারংবার। তার মতো এতিম একটা মেয়ে জীবনে এমন একজন মানুষ আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুট করে আবিদের হাতটা শক্ত করে ধরল ফারিহা। হঠাৎ ফারিহার এমন আচরণে আবিদ চমকাল। আশেপাশের মানুষজন অবাক হয়ে দেখছে তাদের। আবিদ হাত ছাড়ালো না, বরং লোকচক্ষুর পরোয়া না করে মৃদু হেসে হাতে বন্ধনটি আরও একটু শক্ত করে সামনের দিকে অগ্রসর হল। এরই মধ্যে পরীক্ষার সময় হয়ে আসছে প্রায়। ফারিহাকে ভিতর অবধি পৌঁছে দিয়ে আবিদ নিজের দোকানে চলে গেল। কয়েক সপ্তাহ গত হতেই শিলা ঢাকা থেকে সাংসারিক যাবতীয় জিনিসপত্র নিয়ে বাবার বাড়ি থাকছে। যত চেষ্টা করে বাবার বাড়ি থেকে দূরে থাকতে, নিয়তি যেন আরও ধরে বেঁধে বেশি করে এখানে রাখছে। মাঝপথে জীবনটা যেন থমকে গেল তার, কোনো কুলকিনারা মিলছে না যেন। অসুস্থ মেয়েটা এখন আরও বেশি অসুস্থ হয়ে গেছে। হাত পা নাড়াচাড়া করতে পারছে না এখন। উন্নত চিকিৎসা করার মতো সমর্থ আর তার কাছে অবশিষ্ট নেই। স্বামীর সাথে সাথে হারিয়ে গেছে আর্থিক অবস্থা। বিছানায় বসে ধুকে ধুকে মরছে মেয়েটা, অথচ মা হয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন ছাড়া কিছু করতে পারছে না সে। বাহিরে কাজ করতে গেলে স্বামীর কর্মের জন্য তিক্ত কথা বলে মনটা বিষিয়ে দেয় লোকজন। পরিবারের একজনের করা অপকর্মের জন্য গোটা পরিবারের লোকজনের জীবন নরকে পরিণত হয়। অনেক সময় বাবা মায়ের করা পাপের দায়ভার সন্তানদের বহন করতে হয়। সৃষ্টিকর্তার বিচার বড্ডি আজব। সেই সাথে ভাইয়ের বউয়ের অযথা কটু কথা, খাবার নিয়ে খোটা শুরু হয়ে গিয়েছে। মা বেঁচে আছে এজন্যই ঠাঁই মিলছে এখানে। মায়ের জন্য পারছে না ঘর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতে। শিলা উদাসীন হয়ে মেয়ের পাশে বসে জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। কি পেল এই জীবনে সে? প্রাপ্তি বলতে কিছুই চোখে ঠেকছে না। হঠাৎ ঝংকার একটি কণ্ঠস্বর আচমকাই কানে আসতে সজ্ঞানে ফিরল শিলা। অপর প্রান্তে থাকা ভাবি হুঙ্কার ছেড়ে বলল, এই জমিদারের কন্যা আর কত দিন মেয়ের পাশে সারাদিন বসে বসে ভাইয়ের অন্নধ্বংস করবেন? এদিকে কাজ করতে করতে আমি রে যাচ্ছি। আর নবাব ঘরে সবগুলো রান্নাঘরে থালাবাসনগুলো ধুয়ে রান্না করেন। আমি এত কাজ করে 14 গোষ্ঠী সবাইকে খাওয়াতে পারব না। ভাবির কটু কথা শুনে চুপ করে বিনাবাক্যে চলে গেল শিলা। এই কথার আঘাতে থেকেও যে তার মনের বিষণ্ণতা মেঘের পরিমাণ বেশি, যা কাউকে বলা যায় না আর না সহ্য করা যায়। নিয়তি বোধ হয় কিছু মানুষকে আজন্মকাল দুঃখ কষ্ট সহ্য করতেই পৃথিবীতে পাঠিয়েছে। এরা সারাদিন হয়রান হয়ে একটু শান্তি, একটু সুখ খুঁজে। দিন শেষে এই শান্তিটুকু পায় না। পেলেও নিয়তি তা বেশি দিন ভাগ্য রাখে না। আজন্মকাল এই মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে বেঁচে থাকে একটু সুখের আশায়। শিলার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো ভাবি। তা দেখে অসুস্থ মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দীর্ঘ কয়েকদিন সময় নিয়ে আজ সম্পূর্ণ শেষ হল ফারিহার পরীক্ষা। সময়টা রাত। আবিদ এখনও দোকানে। আবিদা মায়ের কাছে হঠাৎ বিরিয়ানি খাবার জন্য বায়না ধরেছে। আজ অনেক দিন পরে রান্নাঘরে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করছে ফারিহা। এ কয়দিন ফারিহাকে কিচ্ছু একটি কাজ করতে দেয়নি সুমনা বেগম। আজও রান্নাঘরে সুমনা বেগম ফারিহাকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ফারিহা তাকে কিছু করতে না দিয়ে রুমে গিয়ে বিশ্রাম করতে বলল। দাঁড়ি শাশুড়িদের কি সব সময় কাজ করতে হয়? ছেলের বউয়েরা যখন অসুস্থ কিংবা ব্যস্ততার মধ্যে থাকে তখন বিবেক খাটিয়ে একটু আধটু কাজকর্ম, সুন্দর আচরণ করলেই বউদের মনে অনেকটা জায়গা করে নেওয়া যায়। সুমনা বেগমের কাজকর্মের কারণে ফারিহার শাশুড়ির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। দিন দিন তার প্রতি যত্নশীল আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে শুধু মায় সুমনা বেগমের ব্যবহারের জন্য। সুমনা বেগম শুয়ে শুয়ে আবিদার সাথে কথা বলছে। এরই মধ্যে ফারিহা রান্না শেষ করে এক হাতে বিরিয়ানি অন্য হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে শাশুড়ির রুমে প্রবেশ করল। হাতে থাকা গ্লাসটা সুমনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মা নিন, গরম গরম দুধটা খেয়ে নিন। সুমনা বেগম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আর কত আমাকে খাওয়াবি মা? তুই নিজেও একটু খা ঠিকঠাক। আমি বুড়ো মানুষ আর কত খাবো? কয়দিন পরে এমনিই মরে যাব। একদম বাজে কথা বলবেন না আম্মা। ছোটবেলা মা কে হারিয়ে বহু কষ্টে মানুষ হয়েছি আমি।
বড়হয়ে বিয়ের পরে মায়ের মতো একজন মা পেয়েছি। তাকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। আপনাকে অনেক বছর বাঁচতে হবে আম্মা। পুনরায় আমি মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হতে চাই না। আপনার শরীর দুর্বল। ডক্টর পুষ্টিকর খাবার খেতে বলছে, বেশি বেশি ভুলে গেছেন? খেয়ে পুরোপুরি সুস্থ হন আপনি। আর আমাকে মেয়ের মতো বেশি বেশি শাসন করুন, আদর করুন। কি যেন ছিল ফারিহার কথায়। অতি আনন্দে সুমনা বেগমের চোখ দুটো ভিজে গেল। ফারিহার একটা হাত নিজের মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই অনেক ভালো মনের মানুষ মা। এভাবেই থাকিস সারা জীবন। আল্লাহ তোকে 1000 বছর বাঁচিয়ে রাখুক। তুই অনেক অনেক বেশি সুখী হ। তোর এই মায়ের দোয়া তোর সাথে আছে সব সময়ে। সুমনা বেগম কথা শেষ করে দ্রুত চোখের জলটুকু মুছে হাসি মুখে অর্ধেক পরিমাণ দুধ খেয়ে নিল। বাকি অর্ধেক ফারিহার মুখের সামনে ধরে বলল, নে তুই এইটুকু খেয়ে নে। ফারিহা মৃদু হেসে বিনাবাক্যে খাওয়া শুরু করল। এতে যেন রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া। মায়ের উষ্ণ ছোঁয়া কবুও মিস করতে চায় না ফারিহা। সুমনা বেগম অপলক নয়নে এক মায়াবী কন্যাকে দেখছে। চোখে মুখে যেন হাজারো মায়া লেপ্টে আছে মেয়েটার। মেয়েটার গায়ের রং শুধু কালো, কিন্তু মনটা ভীষণ কোমল, একদম স্বচ্ছ। সব সময় মন থেকে তার সুখ কামনা করে সুমনা বেগম। ঘড়ির কাঁটায় সময় 11টা জানান দিচ্ছে। ফারিহা এতক্ষণ আবিদার সাথে সময় কাটাচ্ছিল। এই মেয়েটা তার আত্মার সাথে মিশে গিয়েছে। আবিদা যখন আম্মু বলে ডাক দেয় ফারিহার শুনতে বেশ লাগে। এই আম্মু ডাকটাই যেন বারংবার মনে করিয়ে দেয় সে একজন মা। বাচ্চা মেয়েটা তার সাথে অল্প কদিনের মধ্যে পুরোপুরি মিশে গিয়েছে। গর্ভে সন্তান জন্ম হলেই শুধু মা হওয়া যায় না। আবিদা তাকে মায়ের অনুভূতির সাথে পরিচয় করে দিয়েছে। এই অনুভূতির স্বাদ ভীষণ মিষ্টি। অতি স্নিগ্ধতা ছড়িয়ে আছে এই অনুভূতিতে। কিছু কিছু সম্পর্ক তৈরি হয় তা থেকে। তেমনি আবিদা তার গর্ভের সন্তান না হলেও আত্মার সন্তান হয়েছে। রাত অনেক হয়েছে তা দেখে আবিদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ফারিহা। সুমনা বেগমও ঘুমিয়েছে। শুধু সজাগ রয়েছে ফারিহা, কেননা আবিদ এখনও বাসায় আসেনি, তার জন্যই অপেক্ষা করছে সে। যদিও আবিদ ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে দেরি হবে তার, তবুও ফারিহা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রিয় পুরুষটির জন্য। মাঝে মাঝে প্রিয় মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করতেও ভীষণ ভালো লাগে। ফারিহা মুচকি হেসে সময় কাটানোর জন্য একটা কাঁথা সেলাই করতে বসছে। ঘণ্টাখানিক হয়েছে কাঁথা সেলাই করে রেখে দিয়েছে কাঁথা, অথচ এখনও মানুষটা আসছে না। এবার ভীষণ চিন্তিত হল ফারিহা। ফোন হাতে নিয়ে আবিদের নাম্বার ডায়াল করতেই কানে ভেসে আসলো দরজায় কড়া নাড়ানোর শব্দ। ফারিহার অধর কোণে মিষ্টি হাসি ফুটল। তার আর বুঝতে বাকি রইল না কে এসেছে। ফোন রেখে দ্রুত দরজা খুলল। কড়া নাড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। মানে মেয়েটা তার জন্য এত রাত অবধি অপেক্ষা করছে? ভাবতেই সারাদিনের পরিশ্রম যেন উবে গেল আবিদের। তার মুখে মিষ্টি হাসি দেখা গেল। প্রিয় মানুষটির ঘামে ভেজা, ক্লান্ত মুখ, অথচ মুখে হাসি, যা দেখে ঠোঁটের হাসিটা গাঢ় হল ফারিহার। আবিদ ভিতরে প্রবেশ করে মৃদু কণ্ঠে বলল, জেগেছিলে কেন ঘুম বাদ দিয়ে? আমি তো বলেই দিয়েছিলাম ফিরতে দেরি হবে। বারে, তুমি বাসায় না আসা অবধি ঘুমিয়েছি কখনো? তুমি বাহিরে থাকলে আমার বড্ড চিন্তা হয়। সেখানে ঘুম কি করে আসে বলো তো? তোমার জন্য অপেক্ষা করতেও আমার ভীষণ ভালো লাগে। আবিদের পা জোড়া থেমে গেল। দৃষ্টি সহির করল ফারিহার মুখপানে। ফারিহার সহজ স্বীকারোক্তি শুনে তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পেল না আবিদ। সত্যিই তো, সেই শুরু থেকেই আবিদ দোকান থেকে না আসা অবধি ফারিহা রাত জেগে অপেক্ষা করে। ফিরলে তবেই একসঙ্গে ডিনার করে ঘুমাবে। আবিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহা তাড়া দিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে দ্রুত ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আবিদ মুচকি হেসে চলে গেল। তারপর দুজন মিলে একসাথে ডিনার করে রুমে আসলো। ফারিহা চুল আঁচড়াচ্ছে, হঠাৎ আবিদ এসে পকেট থেকে একটা গোলাপ ফারিহার চুলে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ জন্মদিন আবিদার আম্মু। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য। ফারিহা চমকে গেল, বিস্মিত হয়ে চেয়ে রইল তার প্রিয়তম পুরুষটি দিকে। আজ তার জন্মদিন ছিল, তারই তো মনে ছিল না। অথচ মানুষটা কত ব্যস্ততার মধ্যেও ঠিকই মনে রেখেছে। এই প্রথম কেউ তাকে এইভাবে উইশ করেছে, তাও আবার তার সবথেকে প্রিয় মানুষটি। ফারিহা অতি আনন্দে বাকরুদ্ধ। মেয়েদের খুশি করতে আসলেই খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষের থেকে একটু সময়, ছোট ছোট উপহার পেলেই এরা বেজায় খুশি। ফারিহাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে আবিদ ভ্রু কুঁচকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আবিদার আম্মু?
তুমি খুশি হওনি? ফারিহা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। অতি আনন্দে চোখ থেকে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। হঠাৎ ফারিহাকে কাঁদতে দেখে ভড়কে গেল আবিদ। ব্যস্ত হয়ে ফারিহার গাল ছুঁয়ে বলল, আরে কাঁদছ কেন তুমি? কি হয়েছে বলো আমায়? কোথাও কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের আদরে স্পর্শে কান্না। গতি বেড়ে গেল ফারিহা। হুড়মুড় করে আবিদের বুকে মাথা রেখে কান্নারত কণ্ঠে বলল, সব কান্না কষ্টে, হয় না। জানো আমি ভীষণ খুশি হয়েছি আদিবা। আব্বু ভীষণ ভীষণ খুশি। মা মরার পর থেকেই জীবন থেকে সব হারিয়ে গিয়েছিল। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আল্লাহ আমাকে পুনরায় চাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছে। তোমাদের সবাইকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই। প্লিজ আমার হাতটা কখনো ছেড়ে দিও না, তাহলে যে আমি বাঁচতে পারবো না। তোমাকে আমি ভীষণ রকমের ভালোবাসি আবিদার আব্বু। সত্যিই ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া নিজেকে খুবই অসহায় মনে হয়। জীবনের শেষ দিন পর্যন্ত আমার তোমাকেই লাগবে। এসব কি বলছো ফারিহা? প্লিজ কান্না করো না। আমি তোমাকে ছেড়ে দিব কেন? আমার মতো অতি নগণ্য নিয়ে যাওয়া মানুষটিকে তুমি নতুন করে হাসতে শিখিয়েছ। নতুন করে তোমাকে আমি কবুও হারাতে চাই না ফারিহা। আমার জীবনের শেষ দিন অবধি আমি তোমাকে চাই ফারিহা। বলেই আবিদ ফারিহার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। আকস্মিকভাবে ফারিহার কান্না থেমে গিয়েছে। সে চুপটি করে পড়ে রইল আবিদের প্রশান্ত বুকে। এই বুকেই লুকিয়ে রয়েছে পরম শান্তি। জানার মধ্যে নীরবতা বিরাজমান। শুধু অতি কাছ থেকে জনকে গভীরভাবে অনুভব করছে। কাক ডাকা ভোর। ঋতু শুয়ে আছে রাস্তার পাশে। তার কাছে দিনরাত সবই সমান। তার অবস্থা দিন দিন শোচনীয়। শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা ফোসকা পড়ে চামড়া উঠে গিয়েছে। তা থেকে মাছি ভনভন করে উড়ে উড়ে তাদের খাবার সন্ধান করছে। এত দুর্দশা, অথচ সে এখনও বেঁচে রয়ে গিয়েছে পৃথিবীতে। এখন নিজে চলার শক্তিটুকুও অবশিষ্ট নেই দেহখানায়। অচল দেহখানায় শুধু নিঃশ্বাসটুকু ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। পেটের ক্ষুধায় বাকিটুকু কাতর হয়ে গিয়েছে। মানুষজন তাকে দেখলে আজকাল নাক ছিটকিয়ে চলে যায়। একটু খাবারের জন্য হাহাকার করে মেয়েটা। অথচ মানুষ শুনেও না শোনার বান করে পাশ কাটিয়ে চলে যায়। যাদের মনে অধিক মায়া তারা মাঝে মাঝে কিছু খাবার দেয়। এইটুকু খেয়েই যায় দিন, যায় রাত একাকী। কি আজব! দিনরাত আল্লাহর কাছে নিজের তত্ত্ব কামনা করছে, অথচ মুক্তি যেন মিলছেই না এই করুণ পরিস্থিতি থেকে। নিজের ভাগ্যের উপরে নিজেরই মায়া হয় ঋতুর। ইস, কি জীবন তার! কি হয়ে গেল? ঋতু সচরাচর মাথার উপরে থাকা বিশাল আকাশটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মনের সমস্ত কথা তার কাছে মেলে ধরে। তার তো আর প্রিয় কেউ নেই যে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। এখন এই আকাশটাই তার একমাত্র আপনজন। ঋতুর চারপাশে মানুষজন কোলাহল। একটু খাবারের জন্য একেকজনের নিকট হাত পেতে চিৎকার দিয়ে দিয়ে বলছে, আমায় একটু খাবার দেও, খুব ক্ষুধা পেটে, দয়া করে কেউ একটু খাবার খা দেও। কেউ কিছু দিল না। মানুষ এত কেন? তার হৃদয় না করুণ পরিস্থিতি কারো চোখে পড়ছে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করল ঋতু, আচ্ছা আকাশ, বলতো জীবন এত জটিল কেন? ঋতু যেন গায়েবী ভাবে শুনতে পাচ্ছে আকাশটা মৃদু হেসে তাকে বলছে, জীবন সহজ থাকে মেয়ে, শুধু তোমরা নিজেরাই কিছু ভুল সিদ্ধান্ত কিংবা কিছু ভুল মানুষকে অন্ধ বিশ্বাস করে সহজ জীবনটাকে জটিল করে তোলো। গায়েবী ওর শুনে ঋতু তগুলো পুনরায় জাগ্রত হল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্নারাও যেন সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছি। কতদিন আর কান্না করা যায়? যন্ত্রণাগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর চাইলে কাঁদতে পারে না। বুক চিরে বেরিয়ে আসলো ভারী দীর্ঘ নিঃশ্বাস। সাথে সাথে আফসোস হচ্ছে, যদি সে জসিমকে অন্ধ বিশ্বাস না করত তাহলে তার জীবনটাও সুখময় ভরে থাকত। শেষ পরিণতিতে দীর্ঘশ্বাস আর আফসোস ছাড়া কিচ্ছু করার নেই তার। হঠাৎ রাস্তায় একজোড়া কাপল দেখে চোখ আটকে গেল ঋতুর। অপলক নয়নে তাকিয়ে রইল সেদিকে। ছেলেটার কোলে ছোট্ট একটা বাচ্চা, আবার তার এক হাত শক্ত করে ধরে রয়েছে একটা মেয়ে। আহা, তাকেও যদি কেউ এমন ভালোবেসে আগলে রাখত। পরক্ষণেই মনে হচ্ছে তার তো এমন ভরসার একটা হাত ছিল, একটা বিশ্বস্ত আবিদ ছিল। মানুষটাকে ঠকিয়ে ভাগ্যের কাছে নিজে ঠকে গিয়েছে। এরই মধ্যে কেউ যেন ঋতু কানে কানে তাচ্ছিল্যের সাথে বলছে, এখন আর আফসোস করে কোনো লাভ নেই, সময় ঠিক তার বদলা নেয় ঋতু। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না কবুও। তারা সবসময় সঠিক ভালোবাসাকে অবহেলা করে।
এই মানুষগুলোই আবার জীবনে একটা সময় গিয়ে সামান্য একটু ভালোবাসা পাবার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিক তার প্রতিশোধ নেয়। আরও কয়েক সপ্তাহ সময় চলে গেল। ফারিহার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তাই আজ ফারিহাকে ডক্টরের কাছে নিয়ে আসছে আবিদ। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে অন্য কোনো সমস্যা নেই, ফারিহা মা হতে চলছে। খবরটা শুনে সবাই ভীষণ খুশি হয়েছে। আবিদও খুশি হয়েছে, পরক্ষণে কিছু একটা ভেবে চিন্তিত সে। তবুও ফারিহাকে তা বুঝতে দিল না। দুজন মিলে ঘণ্টাখানিক হয়েছে বাসায় এসেছে। বাসায় এসে আবিদ মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। তার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে ভীষণ। গভীরভাবে ভাবছে সে, আচ্ছা ফারিহার যখন নিজের বাচ্চা হবে তখন কি আবিদাকে মায়ের মতো এত স্নেহ করবে? নিজের বাচ্চা পেয়ে যদি ফারিহার আচরণ পাল্টে যায়, তখন কি হবে তার ছোট্ট আবিদার? ছোট্ট মেয়ে, তার কি আজন্মকাল যাবে কষ্ট পেয়ে? আবিদের সমস্যা ধরতে বেশি সময় লাগল না ফারিহার। তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই ধরে ফেলল আবিদের পরিবর্তন। ফারিহা রুমে এসে আবিদের পাশে বসে কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না আবিদার আব্বু, আমার 10টা সন্তান হলেও আবিদার জায়গাটা ঠিক আগের মতোই রয়ে যাবে। ফারিহা আমাদের বড় মেয়ে, ওর মুখ থেকেই আমি প্রথম আম্মু ডাক শুনেছি। মেয়ে টা আমার ভে র সন্তান না হোক, ও আমারা তা র সন্তান। ওর জন্য আমার ভীষণ মায়া। বিশ্বাস করো আবিদার আব্বু, ওর জায়গাটা কখনো নড়বড়ে হবে না। নিজের মনের কথা ফারিহার মুখে শুনে চমকালো আবিদ। মনে মনে ভরসা পেল ফারিহার কথায়। আবেগে আপ্লুত হয়ে এক হাতে ফারিহাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেনে ফারিহা? ফারিহা হেসে বলল, তুমি যে অনেক ভালো তাই আমিও ভালো। কথা শেষ করে ফারিহা দুহাতে বাবা মেয়ে দুজনকে জড়িয়ে ধরল। আবিদার কপালে গভীর চুমু খেল। পরদিন সকালে আবিদ নাস্তা করে রুমে শুয়ে আছে। আজ আর দোকানে যাবে না সে। একটু পরে মাকে বরিশাল সদরের ডক্টরের কাছে নিয়ে যাবে। প্রতি 4 মাস পরপর সুমনা বেগম কে একবার টেস্ট করানোর জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। আজই সেই তারিখ। এরই মধ্যে ফারিহার রুমে এসে তার পাশে শুয়ে পড়ল। তারপরে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আবিদের মুখশ্রী পানে। ফারিহার মনে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর পুরুষটি তার স্বামী। মানুষটা এত সুন্দর কেন? নাকি শুধু তার চোখেই আবিদ সবথেকে সুদর্শন পুরুষ? উত্তর মিলাতে পারল না ফারিহা। ফারিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবিদের অস্তিত্ব হচ্ছে। তবুও স্মিত হেসে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে কি দেখছ? তোমাকে দেখছি। যত দেখছি ততবার প্রেমে পড়েছি। আচ্ছা একটা কথা বলি? হুম বলো। জানো তোমাকে দেখলেই আমার শুধু প্রেম প্রেম পায়। তখন শুধু ভালোবাসতে ইচ্ছে করে তোমায়। আচ্ছা এই ব্যাপার, কতদিন থাকবে তোমার এই প্রেম? নাকি সময়ের সাথে সাথে সব ভালোবাসা প্রেম হারিয়ে যাবে? আবিদের কথায় ক্ষীণ হাসল ফারিহা। কয়েক মিনিট সময় নিয়ে হুট করে আবিদকে জড়িয়ে ধরে মায়াবী কণ্ঠে বলল, আমি বারবার তোমার প্রেমে পড়ব। আমি অসংখ্য বার তোমার প্রেমে পড়ব, যতটা কাছে কিংবা দূরেই থাকি না কেন, শত মাইল দূরত্বে থেকেও তোমার প্রেমে নিজেকে হারাব। যদি বলি তোমার সাথে আমার প্রেম জন্ম জন্মান্তরের, যদি বলি তোমার সাথে আমার প্রেম ইহকাল পরকালের, আমি বৃদ্ধ বয়সেও নতুন করে তোমার প্রেমে পড়ব। তোমার সাদা চুলের প্রেমে, তোমার মুখভর্তি দাড়ির প্রেমে, তোমার ভাঁজ পড়া গালের প্রেমে, তোমার চশমা পরা আর চোখে তাকানোর প্রেমে আমি তখন নতুন করে আবারও প্রেমে পড়ব। তুমি বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিবে, সাথে একখানা পত্রিকা হাতে মাঝে মাঝে আমার পানে তাকাবে, আমি তোমার তাকানো দেখে আবারও তোমার প্রেমে পড়ব। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আরেকবার তোমার প্রেমে পড়তে চাই, তোমার পানে চেয়ে, তোমার প্রেমে পড়ে পৃথিবী থেকে শেষ বিদায় নিতে চাই। আমি বারবার তোমার প্রেমে পড়ব। আজন্মকাল তোমাকেই ভালোবাসব আবিদার আব্বু। এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? নিজেকে সংযম রেখে তোমার কাছে মোটেও আসতে চাইছি না আমি। আমি বেসামাল হয়ে হুটহাট তোমার সাথে নিজেকে জোড়াতে চাই প্রিয়। তোমার ভালোবাসা উত্তাপে নিজে বারংবার রাতে চাই। আবিদ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ফারিহাকে। তারপর দুষ্ট হেসে ফারিহাকে ফিসফিস করে বলল, এবার না হয় একটু বেসামাল হয়ে যাই, কি বলো? এরই মধ্যে সুমনা বেগম হাত ছেড়ে বলল, কই রে আবিদ, তোর হলো? আর কতক্ষণ লাগবে? আমার কিন্তু রেডি হওয়া শেষ। কতক্ষণ বসে থাকবো আমি, তাড়াতাড়ি কর। মায়ের কথায় হুঁশ ফিরল জানার। ফারিহার কপালে চুমু খেয়ে আবিদ পুনরায় ফিসফিস করে বলল, বাসায় আসি, তারপর দেখব আমার ভালোবাসার উত্তাপ কতটা সহ্য করতে পারো। ফারিহা মুচকি হাসল। আবিদে আবার বলল, সাবধানে থেকো।
আবিদা ও নিজের খেয়াল রেখো। আচ্ছা তুমিও সাবধানে থেকো। আবিদ কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে রওনা দিল। এর থেকে বড় ফারিহা ও আবিদা তাদের সাথে গেইট অবধি আসল। আবিদ মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়ে বলল, দুষ্টুমি করবে না একদম মা। আম্মুর কথা শুনিও ঠিক আছে মা? আত্মা বাবাই, তুমি আমার জন্য আর আম্মুর জন্য এতগুলো চকলেট নিয়ে এসো। আবিদ মৃদু হেসে সম্মতি জানাল। সুমনা বেগম ফারিহার মাথায় স্নেহতু হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস মা। পরন্ত বিকেল, ডক্টর দেখিয়ে সবকিছু গুছিয়ে বাসায় আসার জন্য বাসে উঠল মা ছেলে। আহাম জটিল কোণে সমস্যা এখন আর নেই সুমনা বেগমের। সবকিছু নরমাল জানিয়ে দিয়েছে ডক্টর। তা শুনে স্বস্তির শ্বাস ছাড়ল আবিদ। যথাসাধ্য চেষ্টা করে শেষ বয়সটায় মাকে একটু শান্তি দিতে। মায়ের মুখের দিকে কতক্ষণ চেয়ে রইল আবিদ। ঈশ্বস, মায়েদের মুখে এত মায়া কেন? মায়ের দিকে তাকিয়ে থাকতেও যেন আবিদের চোখ দুটো অন্যরক শান্তি খুঁজে পায়। সুমনা বেগমে বড্ড তৃষ্ণা লাগছে। এরই মধ্যে আবিদ জিজ্ঞেস করল, আম্মু খাবে কিছু? কিছু লাগবে তোমার? না বাবা, কিছু খাবো না, তবে ভীষণ পিপাসা লাগছে। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আবিদ দ্রুত পায়ে বাস থেকে নেমে গেল। ছেলের যাওয়ার পথে এক পলক তাকিয়ে সুমন বেগম জানালা থেকে বাহিরের দৃষ্টি নিক্ষেপ করল। মিনিট খানিক পরে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে শুয়ে থাকা জীর্ণ শীর্ণ মলিন একটি মুখ। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করার ফলে এই মুখটা চিনতে তেমন অসুবিধা হয়নি সুমনা বেগমে উনি সেদিকে তাকিয়ে একদলা থুতু ফেলে দ্রুত জানালার কাচ বন্ধে করে মনে মনে বিড়বিড় করে বলল, কর্মের বীজ যেভাবে বপন করবে সেভাবেই ফল পাবে। কর্মের ফল কখনো বিফলে যায় না, কখনো না। সমাপ্ত।